গল্প প্রাপ্তি, লেখায় সুমাইয়া ইসলাম জান্নাতি। সমস্যা কি আপনার? পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? অত্যন্ত বিরক্তির সহিত প্রশ্নবাক্য ছুড়ে দিল সামনে দাঁড়ানো লোকটিকে হুমায়রা। কেন পাখি, তুমি এমন করো কেন? ভাবলেশহীন উত্তর লোকটির। হুমায়রা যেন গায়ে জ্বলন ধরেছে এমন অনুভূত হচ্ছে শরীরে। সে লোকটার পাখি সম্বোধন একদমই সহ্য করতে পারে না। অসহ্য লাগে। কি বিশ্রী পাখি! হুমায়রা ফুঁসে উঠল। গনগনে কণ্ঠে বলল, খবরদার পাখি ডাকবেন না, খুব খারাপ হয়ে যাবে। তাছাড়া আমার নাম আছে হুমায়রা, আপনি কেন পাখি ডাকবেন? কি খারাপ হবে পাখি? আদর করে পাখি বলে ডাকি, তুমি সাপের মতো অমন ফুসফুস করো কেন পাখি? পুনরায় আবারও ভাবলেশহীন জবাব তার। হুমায়রা কণ্ঠের তেজ সামান্য নেভালো। নিচু কণ্ঠে তেজ মিশিয়ে বলল, পরবর্তীতে যদি আমার পিছু নিয়েছেন বা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকেন, এতদিন যা করিনি এবার সেটাই করে দেখাবো, মনে রাখবেন। বলেই গড়গড় শব্দ তুলে দ্রুত সে স্থান প্রস্থান করল হুমায়রা। হালকা বাতাস লাগলো দণ্ডায়মান যুবককে শরীরে হুমায়রা লম্বা হিজাবের দোলায়। যুবক মুচকি হাসল, বিড়বিড়িয়ে আওড়ালো, তোমার ওই ভেজে এই নিষ্পাপ যুবক সেই কবেই ঝলসে গিয়েছে, সে খবর রাখুন যুবতী। তোমার প্রেমে এমন মাতোয়ারা হয়েছে যে পূর্বের আমির সাথে বর্তমানের আমির কোন মিল খুঁজে পায় না। কি জাদু করেছ পাখি? শব্দ করে ফোন বেজে উঠল তার। পকেট থেকে ফোন বের করে কানে ধরল। ওপাশ থেকে কি বলল কে জানে, শুধু তাকে বলতে শোনা গেল, তোরা থাক, আমি 2 মিনিটেই আসছি। বলেই আর দাঁড়ালো না, বাইকে চেপে সেকেন্ডেই ধুলো উড়িয়ে জায়গা প্রস্থান করলো প্রেমে পাগল অতীব সুদর্শন যুবকটি। তার এই মুচকি হাসিটুকু কোন রমণী চক্ষুগোচর হলে নিঘাত প্রেমে পড়ে যেত। কিন্তু নিষ্ঠুর হুমায়রা তাকে বুঝছে না। কবে বুঝবে আল্লাহ ভালো জানেন। হুমায়রা অষ্টাদশী কন্যা, সদ্য যৌবন প্রাপ্তা রমণী, মা বাবার আদরের এবং বড় সন্তান। এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ছে। আর হুমায়রার পথ আটকে রাখা যুবকটা আর কি নায়ক ব্যর্থ প্রেমিক, যে রোজ তার ভালোবাসার কথাগুলো গোছালো অগোছালো ভাবে ব্যক্ত করে যাচ্ছে, কিন্তু নিষ্ঠুর হুমায়রা পাত্তা দিচ্ছে না। বড়ই বেদনার। সে পণ করেছে হুমায়রাকে রাজি করিয়েই ছাড়বে। জীবনের প্রথম অনুভূতি তার হুমায়রা পাখি, হাল না ধরে কি ছেড়ে দেওয়া যায়। তাই সে দুনিয়ার সব একদিকে এবং তার পাখিকে পটানোর চিন্তা একদিকে রেখে এগিয়ে চলছে। দেখা যাক সে কতটা সফল হতে পারে। এই এলাকার উচ্চবিত্ত পরিবারের সন্তান হেমন্ত হুমায়ুন। নামটা কিছুটা শেখেলে, কিন্তু তার আম্মাজান একসময় হুমায়ুন আহমদের দারুণ ভক্ত ছিলেন, তাই একমাত্র ছেলের নামের সাথে হুমায়ুন নামটা জুড়ে দিয়েছে। সে এবার মাস্টার্স 2য় বর্ষে পড়াশোনা করছে, ভার্সিটি সিনিয়র ব্যাচ। বিকালে হুমায়রা প্রাইভেট থাকে আইসিটি বিষয়ের, তাই তার প্রাইভেট পড়ে বাড়িতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সে বাসায় গিয়ে বোরকা হিজাব খুলতে খুলতে মাগরিবের আজান দিয়ে দেয়। দৈনন্দিন রুটিন অনুযায়ী হুমায়রা আসরের নামাজটা আজানের আগেই পড়ে। ওয়াক্ত তো আগেই হয়ে যায়, কিন্তু আজানের সাথে নামাজ পড়তে গেলে প্রাইভেট যেতে আবার দেরি হয়ে যায়। তারপর মিনিট 10 হাঁটার পরে বান্ধবী ঋতু আর মাহি দেখা মিলে। আরো মিনিট 5 পথ অতিক্রমে প্রাইভেট সেন্টারে পৌঁছায়। 3 রাস্তার মোড় বাঁধে 3 বান্ধবী 3 দিকে রওনা দেয়। 3 জনের বাসা 3 দিকে। হুমায়রার একা আসতে হয়। আর প্রায় সন্ধ্যা হয়ে আসায় রাস্তায় জনমানবের অস্তিত্ব কমে আসে। রাস্তার একপাশে পার্ক, অপর পাশে আম বাগান। সেই আম বাগানের একপাশে ঘাপটি মেরে থাকে হেমন্ত হুমায়রার আগমনের। যদিও এটা হুমায়রার ধারণা, কারণ হেমন্ত রাজার ন্যায় বাইকের উপর বা ঝুলিয়ে বসে আর হাতে চাবি নাড়িয়ে চলে অনবরত। কখনো বাসাতে ছোট ভাইদের রাখে। অঙ্কে হুমায়রা বড্ড কাঁচা। আজ আইসিটি 3য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে অঙ্ক স্যার করতে দিলে পারেনি সে। স্যার শক্ত কণ্ঠে 2-4টে বকা এবং সতর্ক করতেও ভুলেননি। সেই থেকে হুমায়রার মুখ থমথমে হয়ে আছে। মেজাজ আজ বহু ডিগ্রি উপরে অবস্থান করেছে তার। তারপর আবার হেমন্ত আপদ।
তাই তো ক্রোধের বশে শক্ত কণ্ঠে কয়েকটা কথা শুনিয়ে দিয়েছে। যদিও এ নিয়ে অপরাধ বোধ বা সামান্য খারাপ লাগা ছিটে ফোটা নেই হুমায়রার। হেমন্তর উপর রাগ ঝেড়ে শান্তি লাগছে এখন। বিন্দাস মুড়ে বাড়ির পথে হেলেদুলে হেঁটে চলছে সে। সদর দরজা পেরিয়ে ঘরে ঢুকলো হুমায়রা। কিচেন থেকে টুনটান আওয়াজ ভেসে আসছে। হুমায়রা রুমে না ঢুকে আগে কিচেনে উকি দিল। হুমায়রার আম্মাজান হালিমা খাতুন পেঁয়াজ রসুন কাটছেন। দুপা এগিয়ে গিয়ে হুমায়রা জিজ্ঞেস করলো, আম্মা ভর সন্ধ্যায় পেঁয়াজ মরিচ চাটাকুটি করছো কেন? কিছু রান্না করবা? কথার আওয়াজ অনুসরণ করে সামনে তাকান হালিমা খাতুন। প্রত্যুত্তরে বলেন, ভর সন্ধ্যা কোথায় দেখলি? মাগরিবের আজান হতে এখনো মিনিট 10 দেরি আছে। সবজি দিয়ে নুডলস রান্না করবো তাই এগুলো কাটছি। যা, বোরকা হিজাব খোল, ঘেমে গিয়েছিস না? কিন্তু রসুন দিয়ে কি করবা? নুডলসে কি রসুন লাগে? না, রাতের জন্য খোসা ছাড়িয়ে রাখছি। মুরগির গোশত রান্না করব। এবার যা। শেষের কথাটা একটু বিরক্তি মেশানো ছিল। তার এই কন্যা এখানে দাঁড়িয়ে দুনিয়ার আলাপ জুড়ে বসবে না যেতে বললে। হুমায়রা তখনও দাঁড়িয়ে। কি রে গেলি না? মায়ের কর্কশ কণ্ঠস্বরে হুমায়রা আর দাঁড়িয়ে না থেকে পা বাড়ালো। যেতে যেতে বলতে ভুলল না, ভাত রান্না করিও না। গোশত দিয়ে রুটি খেতে ভালো লাগে ওটা করো। আচ্ছা, বলেই ব্লেন্ডারে রসুন দিয়ে পেস্ট করতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। কি যেন মনে পড়তেই হাত ছাড়লেন জোরে। হুমায়রা ছাদে কাপড় নাড়া, নিয়ে আয় তো মা। এতক্ষণে মনে পড়লো, যা একটু শোনা। হুমায়রা সবে বোরকা হিজাব খুলে ফ্যানের বাতাসে ঘর্মাক্ত দেহ শীতল করতে ব্যস্ত। শীত বেশ ভালোই পড়েছে কিন্তু দ্রুত হেঁটে আসায় বেশ ঘেমে গিয়েছে সে। মায়ের ডাকে আচ্ছা বলে সাড়া দেয়। দ্রুত ওড়না পেঁচিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। ইতোমধ্যে দূরের মসজিদ থেকে মাগরিবের আজানের মধুর বাক্যলয় ভেসে আসছে মুয়াজ্জিনের সুমিষ্ট কণ্ঠে। হুমায়রা ওড়নাটা ভালো করে টেনে নেয়। ছাদে গিয়ে দ্রুত কাপড়গুলো তুলে নিজেদের ফ্ল্যাটের দিকে রওনা করে। হুমায়রার অপরিবার 7 তলা বিল্ডিং এর 5 তলায় থাকে। কাপড় তুলতে বা ছাদে যেতে হলে সিঁড়ি বেয়ে 7 তলায় যেতে হয়। 6 তলায় নেমে আসতেই কাছের মসজিদ থেকে মাগরিবের আজান পড়ে যায়। হুমায়রা দ্রুত না চালাই। সিঁড়ির আর 2 ধাপ থাকতে হঠাৎ দেখা বাড়িওয়ালার খবিশা ছেলেটার সাথে। তাকে দেখলেই হুমায়রার মুখ অটোমেটিক কুঁচকে যায়। সিগারেট খেতে খেতে চেহারার এমন হাল করেছে যে দেখলেই বমি পাই। মনে হয় কতকাল শরীর ধৌত করে পা। মনে মনে বলে পিচাস একটা। তবুও মুখ স্বাভাবিক রাখে সে। আরে হুমায়রা যে, কেমন আছো? নিজের হলদে দাঁতগুলো বের করে হুমায়রার উদ্দেশ্য প্রশ্নগুলো করে, তারপর কৌতূহল নিয়ে মুখপানে চেয়ে থাকে। আলহামদুলিল্লাহ ভালো। আপনি? গদগদ কণ্ঠে জবাব দেয়। ভালো আছি। পরবর্তী কথা বলতে মুখ খোলার পূর্বেই হুমায়রা দ্রুত জবাব দেয়। আজ আসি ভাইয়া, মাগরিবের আজান হয়ে গিয়েছে। ভালো থাকবেন, বলেই দ্রুত দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে সে। যেন বাঁচল। বাড়িওয়ালার ওই গোবর পড়া ছেলেটাকে হুমায়রার মোটেও ভালো লাগে না। তার উপর আবার কেমন গা জ্বালানো চাহনি। হুমায়রা ছোট না, যথেষ্ট বোঝবার মেয়ে। প্রায় মাসখানেক পরে দেখা। মাকে আর কিছু বলল না এর বিষয়ে। কাপড়গুলো সোফায় রেখে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু নামাজ শেষে কাপড়গুলো ভাঁজ করে রাখবো। এখন নামাজে যায়। ঈশার নামাজ শেষে পরিবারের সবাই মিলে স্বল্প সময়ের জন্য পারিবারিক আড্ডায় মজে ওঠে। ওই সময়টাতেই সবাই একসাথে মিলিত হয়। খাবার টেবিলে গিয়ে হটপটের ঢাকনা ওঠাতেই ধোয়া ওঠা রুটির সন্ধান মেলে। হুমায়রার চোখ চকচক করে ওঠে খুশিতে। কি যেন ভাবতেই চকচকে চোখে মলিনতার ভাটা পড়ল যেন। হালিমা খাতুন জানেন হুমায়রার হঠাৎ বদলে যাওয়া মুখশ্রীর কারণ। মৃদু হেসে বললেন, চিন্তা করে বুড়ি হতে হবে না, দুপুরের ভাতও আছে, গরম করে রেখেছি। হুমায়রার চকচকে মুখশ্রী ফিরে পেতে তার মা বাবাও এক দফায় এসে ফেলে।
হুমায়রা রুটি পছন্দ করলে সেটা একটা বা দুটো এর বেশি নয়। ভাত যতক্ষণ না খাবে ঘুম ধরা দেবে না চোখে। এর জন্য মেয়ের স্বভাবের কথা চিন্তা করেই রুটি বানালেও ভাত রাখেন পাশে। তিন মানবীর টুকটাক কথোপকথন আর চামচের মৃদু শব্দ ভেসে আসছে। হঠাৎ হালিমা খাতুন দীর্ঘশ্বাস ফেলে বললেন, হামিমটা যে কবে আসবে? 3 দিন হলো গিয়েছে সে। হামিদুর সাহেব মিকির স্বরে বললেন, গিয়েছে ভালো হয়েছে, থাকুক গে। তুমি ওভাবে বলছো কেন? এখন বেড়াবে না তো কখন যাবে? গিয়েছে তো তোমারই বোনের বাড়িতে। যেখানেই যাক, যাবে কেন? কদিন আগে এলো, পরীক্ষা গেল, টেনে টুনে পাশ করেছে। পড়াশোনা বাদ দিয়ে বেরানো কিসের? সবাই যাচ্ছে তাই জন্যই তো গেল। তুমি চুপ থাকো। সব নষ্টের মূল তুমি। কদিন বাদে এসএসসি দিবে যে ছেলে, সে কিনা এখন মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। হালিমা খাতুন আর কথার পৃষ্ঠে কিছু বললেন না। সত্য ছাড়া মিথ্যা কিছু তো বলেননি লোকটা। আব্বু তুমি চিন্তা করিও না, হামিম গ্রাম থেকে আসলেই আমি ওর পড়ার দিকে নজর দিব। তা তোমার পড়াশোনার কি খবর আম্মু? সব ভালো তো? কিছু লাগলে বলিও। হুমায়রা পড়ল বিপাকে। তার পড়াশোনার অবস্থা খুবই খারাপ। তাও প্রতিবারের ন্যায় এবারও সগৌরবে বলল, পড়াশোনা সেটা তো ভালোই হচ্ছে। তুমি চিন্তা করিও না, ভালো হলেই ভালো। তোমাদের জন্যই তো আমার যত পরিশ্রম। একটা কথা বলার ছিল আব্বু, বলবো? মায়ের দিকে চোরাচোখে চেয়ে কথাটা বলল হুমায়রা। বল আম্মু। সুন্দর একটা বোরকা হিজাবের কালেকশন এসেছে বাজারে, পছন্দ হয়েছিল আমার। বলতে দেরি কিন্তু হালিমা খাতুনের তেতে উঠতে দেরি না। কর্কশ কণ্ঠে বললেন, সেদিন না কিনে দেওয়া হলো, আবার কেন? টাকা কি গাছে ধরে? তুমি চুপ কর, ছবি পাঠিয়ে দিও এই মতে, অফিস থেকে আসার সময় কিনে আনবো ইনশাল্লাহ। প্রতিদিনকার ন্যায় আজও হেমন্ত বাইরের ওপর গায়ে দিয়ে বসে আছে। অপেক্ষায় আছে কখন তার পাখি আসবে। তাকে দেখে চক্ষু শীতল করবো আহা। দ্রুত গতিতে হেঁটে আসছে হুমায়রা। হেমন্ত গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়াল। হুমায়রা দেখে না দেখার ভান করে হেঁটে চলেছে। হুমায়রা দাঁড়াতে বলেছি, শুনতে পাও না? হেমন্তের গম্ভীর কণ্ঠস্বর আর হুমায়রা সম্বোধন দুটোই অপরিচিত হুমায়রার নিকট। হেমন্তের হাস্যোজ্জ্বল মুখশ্রী আর মিশ্র কণ্ঠস্বর এতদিন শুনে আসছে। হালকা ভড়কে গেল যেন। হাঁটা থামিয়ে স্থির দাঁড়িয়ে রয়ে জায়গায়। হেমন্ত হুমায়রার কাছে আসে দূরত্ব হাত তিনেক। বলল, কি সমস্যা পাখি? এভাবে ইগনোর করে কি শান্তি পাও বলতো? কেন আপনাকে পাত্তা দেওয়ার কথা ছিল নাকি? হুমায়রার পাল্টা প্রশ্নে থতমত খাই হেমন্ত। ভেবে পায় না কি বলবে। হেমন্তের নিস্তব্ধতা লক্ষ্য করে হুমায়রা নিকাবের আড়ালে মুচকি হাসে। বলল, এভাবে সেজেগুজে হিরো সেজে দেখা করতে এলে আমি পটে যাবো, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আর যেন না দেখি। সেজেছি কোথায়? বাসায় পরা জামা পরে তোমার সাথে একটু কথা বলার আশায় ছুটে এসেছি। সব বোঝ আমার ভালোবাসা বোঝ না কেন পাখি? হেমন্তের কাতর কণ্ঠস্বরে হুমায়রা মৃদু কেঁপে ওঠে। লোকটা তাকে বাস্তবে কল্পনায় উভয়ে বড্ড জ্বালাতন করছে। না, এভাবে চললে সে ফেঁসে যাবে। কিছুতেই এই অনর্থ হতে দেওয়া যাবে না। হুমায়রা স্বাভাবিক কণ্ঠে বলল, কাল কলেজ যাব, আপনার সাথে কথা আছে। ছুটির পর কলেজ গেটে যেন আপনাকে পায়। আরেকটা কথা, সেজেগুজে যাবেন না যেন। বাসায় যাব, দেরি হয়ে যাচ্ছে। হুমায়রা দ্রুত পা চালিয়ে সামনের দিকে অগ্রসর হয়। হেমন্তের সেদিকে ধ্যান নেই। আপাতত মগ্ন তার পাখি নিজ থেকে তার সাথে কথা বলতে চেয়েছে, কত খুশির আনন্দের শুধু সেই বুঝছে। তপ্ত দুপুর। শীতের দিন হোক আর গরমের দিন হোক, দুপুরের সময়টুকু উত্তপ্তই থাকে। হুমায়রা ক্লাস শেষে কলেজ থেকে বেরিয়ে গেটের এক সাইডে দাঁড়িয়ে আছে। চারপাশে নজর বুলিয়ে দেখছে কাঙ্ক্ষিত মানুষটার উপস্থিতি আছে কিনা। বান্ধবীদের ক্লাস থেকেই বিদায় করে এসেছে। বুকে ধুকপুক আওয়াজ হচ্ছে। প্রথমবার কারো সাথে মিট করবে, পুরো বিষয়টা অন্যরকম লাগছে। সাথে ভয়ের অস্বস্তিও কম নয়।
শুভ্র রঙা লং হিজাব সাথে মেরুন রঙের জিলবাব পরে অস্ত্রালসী মেয়েটি হাতের ঘড়ির দিকে বারবার নজর বুলাচ্ছে, কখনো আশেপাশে তাকাচ্ছে। হেমন্ত বুঝতে পারে ওটাই তার পাখি। মুচকি হাসে সে। তারপর বাইক সাইডে রেখে এগিয়ে যায় হুমায়রার দিকে। এসে পড়েছি পাখি। কথার উৎস খুঁজতে হাত ঘড়ি থেকে চোখ সরিয়ে সামনে তাকায় হুমায়রা। খানিক পর সেদিকে পানি তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। ফর্সা গায়ে শুভ্র শার্ট আর কালো প্যান্টে কতটা সুন্দর লাগছে হেমন্ত নামক যুবককে, সেটা কি ওই বোকা ছেলে জানে? না, জানে না তো। জানলে কি এমন মোহনীয় রূপে ঘায়েল করতে আসতো নিষ্পাপ মেয়েগুলোকে? হুমায়রা দৃষ্টি সরিয়ে নেয়। আশেপাশে নজর বুলাই। সবগুলো মেয়ে কেমন করে তাকিয়ে আছে হেমন্তের দিকে। তারপর হেমন্তের দিকে চোখ পড়তেই দেখে হেমন্তের তার দিকে তাকিয়ে আছে। হুমায়রার এই মুহূর্তে খুব হাসি পাচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। দেখেছেন চারপাশে সবগুলো কেমন দেখছে আপনাকে? দেখুক গে। হেমন্তের নির্বিকার উত্তর। হুমায়রা কপট রাগ দেখিয়ে বলে, ওরা আমার থেকে কত সুন্দর দেখেছেন। ওদের মধ্যে কাউকে বেছে নিলে তো পারেন। একবার শুধু বলেই দেখুন, ঝাঁপিয়ে পড়বে এক একটা। তোমার থেকে জানতে হবে না কি কেমন। আসতে বলেছ, এসেছি, এবার বল কি করবে? গমগমে কণ্ঠস্বরে বলল হেমন্ত। হুমায়রা বুঝল সাহেব রাগ করেছে। থমথমে মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। ফর্সা মানুষকে বুঝি রাখলে সুন্দর লাগে। হুমায়রা নিকাবের আড়ালে মুচকি হাসে। তারপর বলে, চলে নদীটার রেস্টুরেন্টে। হেমন্ত বাধ্য ছেলের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর বাইক আনতে পা বাড়ায়। আমি হেঁটে চলে যাচ্ছি, আপনি বাইকে আসেন। কেন? বাইকে চলো, তোমার জন্য আমার বাইকের পিছনের সিট নির্ধারিত পাখি। আসো। না, সেটা কখনো ভালো দেখাবে না। আমি হেঁটেই যাচ্ছি, আপনি আসেন। বলেই হুমায়রা রেস্টুরেন্টের দিকে এগিয়ে যায়। হেমন্ত আর জোর করল না। এতগুলো জিনিসে অন্তত এতটুকু বুঝেছে, হুমায়রা যা বলে সেটাই করে দেখাই, হাজার বললেও সিদ্ধান্তে নড়চড় নেই। রেস্টুরেন্টে জানালার কোণ ঘেঁষে নির্ধারিত সোফায় হুমায়রা বসে আছে, বিপরীতে হেমন্ত। নীরবতার সমাপ্তি ঘটিয়ে হুমায়রা প্রথমে মুখ খুলল। কেমন আছেন? এই তো ভালো। তবে আজ একটু বেশিই ভালো আছি। তুমি কেমন আছো পাখি? পাখি ডাকটা বরাবরই হুমায়রার বড্ড অপছন্দের, তবুও অস্তিত্ব খারাপ লাগা আজকের জন্য একপাশে রেখে স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি আজ এখানে। এবং আমি খুব আশা করব আমার কথার গুরুত্ব আপনি রাখবেন। অবশ্যই পাখি, তোমার কথা এবং তুমি দুটোই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বলো কি বলতে চাও? এই রোজ নিয়ম করে আমার পিছনে সময় ব্যয় করে নিতে কি লাভ হয়? এটা কি ভালো দেখাই? সময় নষ্ট কেন বলছো? তোমার জন্য যে সময়টা ব্যয় করা হয় ওটাই আমার সবচেয়ে সুন্দর সময়। তোমার জানা উচিত, ভালো বা খারাপ দেখাটা আমার কাছে প্রধান না, তোমাকে ভালোবাসি এটাই আসল এবং প্রধান বিষয়। তা থেকে কিভাবে বিষয়টা নেবে সেটা তার একান্ত ব্যাপার। কথার সমাপ্তি ঘটিয়ে অর্ডার করা ব্ল্যাক কফিতে চুমুক দেয় হেমন্ত। সত্যিই ভালোবাসেন? পাখি, তোমার কি মনে হয় তোমাকে নিজ জীবন থেকে বেশি ভালোবাসি? এতদিনে এটুকু বুঝতে পারোনি? নিকাবের আড়ালে মুচকি হাসে হুমায়রা। তারপর তার জন্য আনা জুস থেকে একটু পান করে গলা ভিজিয়ে নেয়, অবশ্যই নিকাব সহ। বলে, যদি সত্যি ভালোবেসে থাকেন তবে আজ আমার কথা রাখবেন। কি রাখবেন তো? তোমার সব কথা আমি রাখতে রাজি পাখি। একবার বলেই দেখো। জীবনসঙ্গী হিসাবে ভালোবাসার মানুষকে বেছে নেওয়াটাই সবচেয়ে ভালো পদক্ষেপ, তবে অবশ্যই যোগ্য হতে হবে। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সাধারণ যেসব দিক লক্ষ্য রাখা হয়, রূপ, গুণ, ক্ষমতা, অর্থ। কিন্তু এসবের কোনোটাই ঠিকভাবে নিজের মধ্যে কোনকালেও আমি খুঁজে পাই না। তবে যদি বলতে হয় আপনার কথা, আপনি সব দিক দিয়েই সেরা। কোন মেয়ে এবং তার পরিবার অপছন্দের কিছুই পাবে না আপনার মধ্যে। সেদিকে থেকে আপনাকে অপছন্দ করার প্রশ্নই আসে না। তবে কেন ফিরিয়ে দাও বারবার পাখি?
কাতর কণ্ঠে বলল হেমন্ত। প্রেমের সম্পর্কে কখনো জড়াতে চাই না যে, হালালের মধ্যে আবদ্ধ থাকতে চাই। আমি খুব চাইবো আপনি আর আমার পেছনে এভাবে ঘুরবেন না। পাখি, এভাবে বলো না। তোমায় না দেখে থাকতে পারবো না একটু। আমার গন্তব্যস্থল কেন আপনার বাড়িতে সমাপ্ত হতে পারে না, সে ব্যবস্থা করার চেষ্টা করেন। নিজেকে প্রস্তুত করেন এবং আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবেন। নতুবা আমার বিয়ের যে সম্বন্ধ এসেছে ওখানে হ্যাঁ বলে দিব। হেমন্তের মুখ ঝুপসে গিয়েছে, তা দেখে হুমায়রা মুচকি হাসে। পাখি, তোমাকে কথা দিলাম আমি হেমন্ত তোমার স্বামী রূপে তোমার সামনে আসব। যদি না পারি তবে এ জীবনে কখনো তোমাকে আমার মুখ দেখাবো না। তুমি কথা দাও আমার হয়ে থাকবে? হেমন্তের ছলছল নয়নের দিকে চোখ পড়তেই হুমায়রার বুক কেঁপে ওঠে। তবুও আবেগকে বাক্স বন্দি করে জবাব দেয়, ইনশাআল্লাহ থাকবো। বেদনা মিশ্রিত মুখশ্রীতে এক চিলতে হাসি ফুটে ওঠে হেমন্তের। রাতের খাবার কোনরকম একটু খেয়ে বিছানায় গা এলিয়ে দেয় হুমায়রা। আজ তার মনে বিষণ্ণতার কারো মেঘ জমা হয়েছে, কিন্তু সে বৃষ্টি নামক অশ্রু দ্বারা মেঘকে ঝরাতে পারছে না। জানালার কোণ ঘেঁষে বসল সে। শূন্য অন্তরিক্ষে সুন্দর চাঁদের আলোয় রাতের অন্ধকার কিছুটা দূর হয়েছে। হুমায়রা সে দিক পানে তাকায়। বিষণ্ণ মনে আরো সে প্রভুর নিকট অব্যক্ত কথাগুলো ব্যক্ত করে। হে আমার মহান দয়াময় আল্লাহ, আপনার বান্দার জন্য যে উত্তম হবে সেটাই করবেন। নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী স্রষ্টা আপনি। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে চিবুকে। সন্তর্পণে মুছে নেই। সময়ের সাথে তাল মিলিয়ে পুরনো বছর শেষে নতুন বছর পদার্পণ করেছে। হুমায়রার দিন এখন খুব একটা ভালো কাটে না। মন বিষণ্ণতায় ভরে থাকে। কি জন্য তার এত মন খারাপ তার কারণটাও খুঁজে পায় না। তবে মাঝে মধ্যে বুঝতে পারে কেন তার মনে মেঘের ন্যায় মন খারাপে ছেয়ে থাকে। আজ এক সপ্তাহ পার হয়ে গেছে হেমন্ত হুমায়রার রাস্তা রোধ করে দাঁড়িয়ে থাকে না। বলে না পাখি হুমায়রার পূর্বের কথা স্মরণে আসলেই দম আটকে আসে। হয়তো হেমন্ত নামক শুভ্র সুদর্শন পুরুষটার মা এসেও পড়ে গিয়েছে। যদিও সে স্বীকার করতে নারাজ, কিন্তু সত্যটা তো মানতেই হবে। সে তো নিজেই হেমন্তের থেকে সরে এসেছে। এই সিদ্ধান্তে একটু আফসোস হয় না হুমায়রার। ধর্ম ও সমাজ মেনে চলতে গেলে বহু আবেগ অনুভূতিকে পিছু হটিয়ে এগিয়ে যেতে হয়। নতুন বছরকে বরণ করে নিতে বর্তমান জেনারেশনের মানুষগুলো কতগুলো অসুস্থ কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের আবেগ আনন্দ প্রকাশ করে। রাত 12টা বাজে নিউ ইয়ার উপলক্ষে ফানুস, বাজি, জোরে সোরে সাউন্ড বক্স বাজিয়ে জানান দেয় নতুন বছর এসেছে। তাদের এ বিকৃত মস্তিষ্কের হই হুল্লোড়ে অসুস্থ মানুষগুলো, ছোট বাচ্চারা, বোবা প্রাণীগুলো রাতে নিদ্রা যাপন করতে পারে না। কি এক অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে পার করতে হয়। হুমায়রার ভাই মিনহাজও বাজি পটকা ফাটাবে বলে সন্ধ্যা পর্যন্ত লাফিয়েছে, কিন্তু বাবা আর বোনের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে ওসব করতে পারেনি। তবে তারা আজ মোরগ পোলাও খাবে। ছোট করে হলেও পারিবারিকভাবে নতুন বছর উদযাপন করবে। যদিও হুমায়রার অন্যবারের মতো উদ্দীপনা, উৎসাহ নেই। কেমন যেন ঝিমিয়ে গিয়েছে। হেমন্তের ফর্সা সুন্দর চেহারায় মলিনতা জায়গা করে নিয়েছে। কত রাত ঠিকমতো ঘুম হয় না তার। বড়লোক বাপের সন্তান তবুও না পাওয়ার আশঙ্কা, হতাশা, আফসোসে জর্জরিত। 2-3 জায়গায় চাকরির জন্য ছোটাছুটি করেছে। অনার্স কমপ্লিট হলেও মাস্টার্স শেষ না হওয়ায় কাঙ্ক্ষিত জব পাচ্ছে না। তবুও ইন্টারভিউ দেওয়া জায়গা থেকে মেইল আসতে পারে। এই নিয়েও দুশ্চিন্তার শেষ নেই। নতুন বছরে দুপ্রান্তের মানুষ কষ্ট পাচ্ছে। পরিশেষে দুজন মানুষ মিলিত হবে কিনা আল্লাহ ছাড়া আর কে জানেন। মুয়াজ্জিনের মিষ্টি কণ্ঠে আজানের সুমধুর বাক্যগুলো শুনেই ধর্মপ্রাণ মুসলমানদের নির্বাচন হয়। হুমায়রাও বিপরীত নয়। ফজরের সালাত শেষে কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া দুরূদ পাঠ করে একবারে জায়নামাজ থেকে ওঠে। তারপর ঘুরে স্নিগ্ধ শীতল বাতাস, সূর্যোদয়ের হৃদয় জোড়ানো দৃশ্য উপভোগ করে। মনে মনে হাজারবার সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে ভুলে না। সত্যি তো, সৃষ্টিকর্তার অমূল্য সব সুন্দর সৃষ্টি দেখে যেকোনো মানুষের হৃদয় শীতল হতে বাধ্য। তবুও কি করে আমরা সেই রবের সৃষ্টি দেখে তাকে অবিশ্বাস, অবমাননা করতে পারি? বুক কেঁপে ওঠে না।
হুমায়রা তার সৃষ্টিকর্তার নিকট তার আকুল আবেদন গভীরভাবে পেশ করেছে। এখন মহান আল্লাহ তাআলা চাইলে সবকিছু ভালোই হবে ইনশাআল্লাহ। নতুন বছরে হুমায়রা নতুন উদ্যোগ নিয়েছে। রান্নাবান্নার কাজ শিখবে। সেই কথা মনে পড়তেই ভোরের সুন্দর দৃশ্য দেখার ইতি টেনে কিচেনে আসে চা বানাতে। আজ চা দিয়েই না হোক তার রান্না শেখার শুরুটা হোক। নিজের জন্য দুধ ও কড়া চিনি দিয়ে 1 কাপ আর ভাই, মা বাবার জন্য রং চা করে। সকাল সকাল মেয়ের হাতে চা পেয়ে খুব খুশি হন বাড়ির কর্তাকর্তি। আবা তো চা বানানো শিখে গেছে, এবার বিয়ে দিয়ে দাও। তারপর তুমি ইচ্ছে মতো রাত করো, তাই না? তা তো বটেই। ভাই বোনের খুনসুটিতে মুচকি হাসে হালিমা খাতুন আর হামিদুর রহমান। বলছি, আম্মু সকালে খিচুড়ি রান্না করি, সাথে ডিম ভাজা আর শুকনো মরিচ পোড়া। মিনহাজের ফেভারিট। আচ্ছা, আর কিছু? দুপুরে মুরগির রোস্ট করবে। এটা তো সবাই ভালো খাই। তারপর বিকালে সবাই মিলে ঘুরতে যাব। বাবা, এত আবদার? তো আচ্ছা ঠিক আছে, যাওয়া হবে। রেডি থেকেও। হুমায়রা, মিনহাজ বাবার সম্মতি পেয়ে লাফিয়ে ওঠে। আনন্দে চকচক করে ওঠে এক হৃদয়। ওড়নার আড়ালে মুখ লুকিয়ে লাজুক হাসেন হালিমা খাতুন। অর্থাৎ সেও খুশি। আম্মু, তাহলে সকালের খিচুড়িটা আমি রান্না করবো, তুমি একটু দেখিয়ে দিও শুধু। তুই পারবি? অবশ্যই, কি মনে হয়? করিসনি তো তাহলে পারবি কি করে? ইউটিউবে ভিডিও দেখেছি আর তোমার রান্না তো দেখেছি। তাছাড়া খিচুড়ি রান্না আহামরি কোন কঠিন কাজ না। আমি পারবো। তুই পারলে করবি, আমার সমস্যা নেই। এখন বয়স হয়েছে, মেয়ের হাতে রান্না খাবো, এত সৌভাগ্যের। কর তাহলে। মাঝখান থেকে মিনহাজের গা ঝালানো প্রশ্ন। ও রান্না করলে খাওয়া যাবে তো? আম্মু, এই মিনহাজ চেয়ে থামা, মেরে ফেলবে একদম। আহর কথায় এত চোজ কেন? ছোট ভাই বলছে তো, কি হয়েছে? তুই ভালো রান্না করে দেখিয়ে দে, তাহলেই হয়। আব্বু থাকলে ঠিক আমার পক্ষ নিত। তোমরা একটাও ভালো না। হুমায়রা আর দাঁড়ায় না। গড়গড় শব্দ তুলে কিচেনে চলে যায়। উদ্দেশ্য চায়ের কাপ ওগুলো ধোয়া আর সকালে রান্নার আয়োজন করা। খিচুড়ির সাথে ডিম ভাজি আর শুকনো মরিচ পোড়ানো। সুন্দর করে প্লেটে সাজিয়ে ফেসবুকে স্টোরিতে দিয়েছে। তার পূর্বে চায়ের ফটো তুলেও স্টোরিতে দেওয়া শেষ। ক্যাপশনে দিয়েছে, 1 কাপ চায় শুধু তোমাকে চাই, কিন্তু আমি তো তুমিহীনা মিশকিন। হা হা, রিয়াক্টই উঠেছে বেশি। একটা আইডি থেকে শুধু কমপক্ষে 10টা লাভ রিয়াক্ট এসেছে। হুমায়রার ফেসবুক ফ্রেন্ড বলতে চেনা জানা আত্মীয়, ফ্রেন্ড সেরাই। তবুও আইডিটা হুমায়রা চিনতে পারল না। কোন খেয়ালে অ্যাকসেপ্ট করেছে কে জানে। হেমন্তের ফোনে মেইল এসেছে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ ভালো পদে চাকরি হয়ে গেছে। নিজ যোগ্যতায় চাকরি পাওয়ার সুখ ও প্রাপ্তিটাই অন্যরকম মধুময়। হেমন্ত তা দারুণভাবে উপভোগ করছে। চাকরি না করলে তার চলতো, অথবা বাবা মায়ের ক্ষমতা বলে বিনা ইন্টারভিউয়ে চাকরি হয়ে যেত। কিন্তু সে আল্লাহ ছাড়া কারো সাহায্য নিতে নারাজ। নিয়তিতে থাকলে এমনিতেই ধরা দেবে। হেমন্তের নিয়তি ভালো, তাই চাকরিটাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন মা বাবাকে আসল বিষয় জানানো বাকি। অনেকগুলো দিন হেমন্ত তার শখের প্রিয় মোটরবাইক নিয়ে বেরোয় না। ভেবেছে আজ বিকালে একটু ঘোরাঘুরি করবে। হেমন্তের বাড়ির দোতলায় ছাদবিহীন লনে দাঁড়িয়ে হেমন্ত খোলা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, আরশে রাজিমের প্রভু, তোমার কাছেই আমার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। নিশ্চয়ই তুমি তাকে আমার ভাগ্যে রাখবে। তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ। অন্ধকারাচ্ছন্ন রুমে একাকিনী চুপে বসে আছে হুমায়রা। মনে হাজারো জল্পনা কল্পনা। কত কি ভেবে চলেছে। হুমায়রার ভাবনার বিরাট একটা অংশ হচ্ছে হেমন্ত নামক সুদর্শন শুভ্র পুরুষ, যার নিখুঁত সৌন্দর্য হুমায়রা মানসপটে আঁকিবুকি দিচ্ছে। মনে হচ্ছে কে যেন বলে চলেছে, পাখি, ও পাখি, পাখি। একসময় বিরক্তির সম্বোধন হুট করেই ভালো লাগতে শুরু করেছে হুমায়রার। ইচ্ছে হচ্ছে যদি আবারও একটু ডাকতো। হা, সে কি হয়।
শব্দ করেই এলেন মেয়ের রুমে। মূলত নিজের অস্তিত্ব জানান দিতে তার সশব্দে আসা। বিছানার এক কোণায় মেয়ের কাছাকাছি বসলেন। মায়ের আগমনে হুমায়রার মধ্যে কোন হেলদোল দেখা গেল না। আগের ন্যায় চুপচাপ বসে আছে, যেন গভীরভাবে কিছু ভেবে চলেছে। দৃষ্টি তার জানালা পেরিয়ে শূন্য অন্ধকার গগনে। একাকিত্বের অবসান ঘটাতেই বোধ হয় হালিমা খাতুন বলে উঠলেন, কি হয়েছে মা? মন খারাপ? না আম্মু, আমি ঠিক আছি। তবে ঘর অন্ধকার করে একা বসে আছিস কেন? অন্ধকার ভালো লাগছে তাই। অন্ধকারও বুঝি কারো ভালো লাগতে পারে? আজ শুনলাম। আগে যেহেতু শুননি, তবে আজ শোন। নিজেকে জানা বোঝার জন্য একটু অন্যরকম পরিবেশ দরকার, বুঝলে? শব্দবিহীন অন্ধকারাচ্ছন্ন পরিবেশটাই বেশি প্রযোজ্য এক্ষেত্রে। নিজেকে জানা বোঝার জন্য একান্তে নিজের সাথে কিছু সময় কাটাতে চাইছি। বুঝেছ আম্মু? বুঝলাম। তা কি জানলে নিজেকে? অনেক কিছুই। জানো আম্মু, আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার জন্য বিজ্ঞ ব্যক্তিগণের শরণাপন্ন হয়। তাদের সান্নিধ্য পেতে চাই। নিজের সমস্যাগুলো তাদের বলি। খুব করে চাই সমস্যার একটা সুন্দর সমাধান বের করুক। নতুবা চাই আমাদের আপনজনের সান্নিধ্য পেতে। মন খারাপে এক্সট্রা কেয়ার করুক, পাশে থাকুক। পাশে না থাকতে পারলেও দূর থেকে খোঁজ খবর নিক। বলো চাই না? হ্যাঁ চাই তো, খুব করেই চাই। আপনজনের সান্নিধ্য মন খারাপে যেমন অবসান ঘটায়, তেমনি মন মেজাজ ফুরফুরে রাখে। হুট করেই নতুন কিছু আবিষ্কার করলাম। বুঝতে শিখলাম সবসময় মন খারাপে আপনজনের কাছে না যাওয়াই উচিত। মাঝে মধ্যে মন খারাপের কারণ নিজের উদ্ঘাটন করা উচিত। বুঝলাম না মা। আচ্ছা, বুঝিয়ে বলছি। হুট করেই তোমার মন খারাপ হলো, কিন্তু তুমি যে বা যার সঙ্গ পেতে চাচ্ছ, হোক ব্যস্তায় বা ইচ্ছায়, সে তোমাকে সঙ্গ দিতে পারছে না। তখন তোমার মন ক্ষুণ্ণ হবে। খারাপ লাগার পরিমাণটাও বহুগুণে বেড়ে যাবে। তাই আমি ভেবেছি, মাঝে মধ্যে খারাপ সময়ে নিজেকে নিজে সময় দিব। নিজেকে জানবো। কি কারণে বিষণ্ণতা সেটাও বুঝতে পারবো। নিজেকে জানা এবং বোঝার জন্য একাকিত্বই শ্রেয়। তাই আমার মনে হয়, মাঝে মধ্যে নিরিবিলি পরিবেশে নিজের সাথে নিজের কথা বলা উচিত। এতে আত্মবিশ্বাস বাড়ে। অন্যের অনুগ্রহ থেকে মুক্ত থাকার অনেকটা ভালো উপায়। হঠাৎ এত বড় বড় কথা বলছিস কেন? তোর কোথাও অযত্ন অবহেলা হচ্ছে? বল। হুমায়রা লক্ষ্য করল তার মা অভিমান করেছে। উহু একটু না অনেকখানি। হুমায়রা আলতো হাসল। এতক্ষণ একভাবে কথা বলায় গলা শুকিয়ে গিয়েছিল। ঠোঁট ভিজিয়ে বলল, রেগে যাচ্ছ কেন? আমি শুধু তোমায় ব্যাখ্যাটা দিলাম। এই কিছুক্ষণ একা কাটিয়েছি বলেই না এত সুন্দর একটা বিষয় সম্পর্কে অবগত হতে পারলাম। তবে আমার অবগত বিষয়ে আপাতত জীবনে ট্রাই করব না। কেন? কেন করবি না? ক্রিয়েটিভ কিছু ভেবে ফেলেছেন, কেন ট্রাই করবেন না? আহা আম্মু, তুমি আবারও রেগে যাচ্ছ? না রাখবো কেন? হাসি খুশি থাকা উচিত। মেয়ে আমার বড় হয়ে গেছে। একাকী কত কি ভেবে ফেলছে। এখন আর মাকে দরকার পড়ে না। ধপাস করেই মায়ের কোলে নিজের মাথাটা রাখলো হুমায়রা। বলল, তুমি আছো না, আমার মানসিক শান্তি। আর কি চাই বলো? তুমি, আব্বু, মিনহাজ, তোমরা থাকতে কষ্ট কিসের বলো? শুধু ওটুকু চিন্তা করলাম। এই যা। তবে আমার ভাবনা কিন্তু খারাপ না, সেটা বিশ্বাস করি। যাদের তোমার মতো মানসিক শান্তির অভাব, তাদের জন্য কথাগুলো খুবই কার্যকরী। বুঝলাম। মেয়ে আমার বড্ড বড় হয়ে গেছে। জামাই বাড়ি পাঠানোর সমস্যা হয়ে গেছে। ওনাকে বলি ছেলে খোঁজ। মোটেও না। আমি তোমার থেকে কোথাও যেতে চাই না আম্মু। শক্ত করে আঁকড়ে ধরে মাকে। হালিমা খাতুনেরও চোখে ভিজে। ইদানিং এসব ভাবলেই তার মুখখানা ফ্যাকাশে হয়ে যায়। নানা চিন্তা মাথায় ঘোরে। বহুক্ষণ চলে মা মেয়ের আদরে কথোপকথন। যেন জান্নাতের সুখ নাজিল হয়েছে ইট পাথরের তৈরি ওই কাঙ্ক্ষিত কামরাতে। হেমন্ত, তুমি সিরিয়াস যা বলছো?
ভেবে বলছো তো? মামুনি, আমি 100% সিরিয়াস এ বিষয়ে, ইনশাল্লাহ। তুমি হামিদুর সাহেবের মেয়েকে বিয়ে করতে চাও? হ্যাঁ। তোমাকে কয়টা কথা বলি, মন দিয়ে শোন। বলো। তুমি উচ্চবিত্ত পরিবারের সন্তান। দামি গাড়ি বাড়িতে থাকা তোমার অভ্যাস। ব্র্যান্ডের পণ্য না হলে তোমার পছন্দ হয় না। আমি মা, তোমার আমি চিনি। তোমার বিষয়ে সব খবরই আমার কর্ণগোচর হয়। হামিদুর রহমান মধ্যম আয়ের একজন মানুষ, যথেষ্ট ভদ্রলোক। পরিবারের বাকিরাও তাই। মেয়েও ভালো, খারাপের কিছু নেই। তবে তারা আমাদের সাথে যায় না। মামুনি, আগে আমার কথা শোন, পরে তুমি বলবে। কথার মধ্যে অন্য কেউ কথা বলাটা আমার পছন্দ না। ভুলে যাওনি নিশ্চয়ই? হেমন্ত নত মস্তকে বসা, নিচু স্বরে জবাব দিল, সরি মামুনি। তুমি বলো। আমার দিক থেকে সমস্যা নেই, হবার কথা না। একজন শিক্ষিত নারী হিসাবে অর্থবিত্তের জন্য অন্যকে ছোট করে দেখার কোন অধিকার আমার নেই। বাকিদের কথা বলতে পারছি না, তবে সবাইকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি এ নিয়ে চিন্তিত হয়ো না। তবে এখনো সময় আছে। তুমি ভাবো, গভীরভাবে ভাবো। যখন তোমার স্ট্যাটাসের সাথে হুমায়রার মিলবে না, তুচ্ছতাচ্ছিল্য করতে পারবে না, শ্বশুর বাড়ি থেকে দামি কোন উপহার পাবে না। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে এটুকু জানি এবং বুঝিও। তবে সম্মানের কমতি হয় না। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবো। ভেবে আমাকে জানাবে, ঠিক আছে? ভাবার কিছু নেই, তবে তোমার মন রক্ষার্থে ভেবে জানাবো। মুচকি হাসলেন তিনি। অতঃপর বললেন, তবে আমি যাই মাইশন। অনেক কাজ জমে আছে। সামনে নতুন বুটিক হাউস ওপেন করব। টেক কেয়ার। হেমন্তের কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিয়ে গড়গড় শব্দ তুলে চলে গেলেন। মুগ্ধ নয়নে হেমন্ত সেদিকে পানে তাকিয়ে থেকে নজর নিচু করল। বয়স 45 পেরিয়েছে, অথচ তাকে 30-এ জোয়ান মহিলার মতো লাগে। হেমন্ত ভাবতেও পারেনি তার মা বিষয়টা এত সহজে মেনে নেবে। তার মা যে সুশিক্ষায় শিক্ষিত একজন মহিলা তা বুঝতে বাকি নেই। মা রাজি মানে বাবা রাজি। সুন্দরী বউয়ের কথা ফেলতেই পারবে না। হেমন্তের দারুণ খুশি লাগছে। মন চাইছে কেউ একজন থাকলে তার সাথে এনজয় করতে পারত। মাথায় আসলো তার পছন্দের রমণীর কথা। হাসি যেন চড়া হলো। বিড়বিড়ায় আওড়ালো, পাখি, আমি আসছি পাখি। হেমন্ত কথা রাখে, ইনশাআল্লাহ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মিডিল ক্লাস একটা ফ্যামিলির মেয়েকে তোমার ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে, আর তাতে তোমার পূর্ণ সমর্থন। আমি কখনো চাইবো না আমার ছেলে এমন পরিবারের মেয়েকে বিয়ে করুক। ঢাকায় একটা ফ্ল্যাট পর্যন্ত নেই, ভাড়া বাড়িতে থাকে। তুমি জানো আমাদের এই বাড়িটা দরদাম করলে কত টাকা দাম হবে? কি হলো, কথা বলছো না কেন? ভাবছি। আজব, এখানে ভাবাভাবির কি আছে? তোমাকে তো বললামই আমার কথা। আছে, অনেক কিছু আছে। তুমি শিক্ষার অর্থে অনেক এগিয়ে, তবে তোমার মধ্যে প্রকৃত শিক্ষার খুব অভাব। কি? এই কথা আমাকে আমাকে বলতে পারে সাহানা? আমার মধ্যে শিক্ষার অভাব? স্বামীর উত্তেজিত কণ্ঠেও ভদ্রমহিলার মধ্যে কোন হেলদোল দেখা গেল না। নির্বিকার বসে আছেন তিনি। শান্ত কণ্ঠে বললেন, আর রাখো। এত উত্তেজিত হচ্ছ কেন? আমার কথাগুলো শোন। অর্থবিত্তের প্রাচুর্যে কখনো কোন মানুষকে বিচার করা উচিত নয়। হামিদুর সাহেব যথেষ্ট ভদ্রলোক, এবং তার স্ত্রী সন্তানেরাও। তাছাড়াও হেমন্ত আমার একটা মাত্র ছেলে। আমি কখনো চাইব না ছেলের পছন্দে অসম্মতি জানিয়ে নিজের থেকে তার দূরত্ব বাড়ুক। হেমন্তের ওপর আমার ভরসা আছে। ও কখনো খারাপ কিছু নিজের জন্য নির্বাচন করবে না। তাছাড়া আমরা তো যাচাই বাছাই করবই। মেয়েটাকে তোমার পছন্দে বিয়ে দিয়ে তার জীবন নরক করে দিয়েছ। আমি চাইব না তোমার কতগুলো লেম যুক্তি সমর্থন করে ছেলেকে হারাতে বা তাকে কষ্ট দিতে।
স্ত্রীর কথায় ভদ্রলোকের ভেজে ভাটা পড়েছে যেন। উচ্চবাচ্য করলেন না, অনুধাবন করলেন অর্থবিত্ত দেখিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন। কিন্তু মেয়ে এখন এক সমুদ্র দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে। বাচ্চাটা হওয়ায় কিছুতেই তাকে সে সংসার থেকে বিচ্ছিন্ন করা গেল না। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো, সব তো ঠিক করেই ফেলেছ। নাতাশাকে জানানো উচিত। তার ভাইয়ের বিয়ের কথাবার্তা চলছে, সে অনুপস্থিত থাকবে সে কি করে হয়? তোমার কি মনে হয় আসতে দিবে? কুকুরের জাতের সাথে আমার মেয়েটাকে দিয়ে রেখেছ তুমি। ওরা কি আর মেয়েটার দুঃখ কষ্ট বুঝে? মেয়ের কথা উঠলেই ভদ্রমহিলা রাখিলয় অশ্রুতে টৈটুম্ব হয়ে যায়। এবারও তাই। সন্তর্পণে শাড়ির আঁচল দিয়ে মুছে নেয়। স্ত্রীর চোখের পানি ভদ্রলোকের মনে বিষাদ নামাতে যথেষ্ট। মেয়ে যে তার প্রাণ, তবুও তার হাত পা বাঁধা বলতে গেলে। চাইলেও কিছু বলতে পারে না। তার মনে কি কম দুঃখ? কিন্তু পুরুষ মানুষের তো এই সমাজে চাইলেও চোখের পানির বহিঃপ্রকাশকারী আবেগ ঝরাতে না। প্রকৃতি তাদের অদৃশ্য শক্ত খোলসে আবৃত করে রেখেছে। প্রসঙ্গ কাটাতেই বলে উঠলেন, আমি দেখব ব্যাপারটা, তুমি চিন্তিত হয়েও না। আর আমাদের মতো থাকলে তো হবে না, মেয়ের বাবা মাকে তো জানাতে হবে। যদিও অমত করার কোন কারণে আমার চোখে বাজছে না। আগে তাদের জানাও। নাতাশাকে আনার ব্যবস্থা আমি করছি। অত ভেব না। হুমায়রা মন দিয়ে হুমায়ুন আহমদের দেবী উপন্যাসটি পড়ছে। রানু চরিত্র তার কাছে বেশি কৌতূহলী লেগেছে। প্রধান চরিত্র মিসির আলীকেও খুব ভালো লেগেছে। ধোয়া ওটা গরম 2 কাপ চা নিয়ে হাজির হালিমা খাতুন। হুমায়রা মাঝে মধ্যে মাকেও পড়ে শোনায়। তিনি এখন আগের মতো চোখ লাগিয়ে বই পড়তে পারেন না, তবে আগ্রহ প্রচুর। তিনিও একসময় হুমায়ুন আহমদের দারুণ ভক্ত ছিলেন বলা যায়। মেয়ের দিকে 1 কাপ চা এগিয়ে দিয়ে বিছানায় অ্যাশ করে বসলেন। আগ্রহ নিয়ে শুধালেন, কি পড়ছিস? দেবী, হুমায়ুন আহমদের। তুমি কি এটা পড়েছ? না। সারসংক্ষেপ পড়ে শোনাস। তবে এখনই শোন। অনেকটা পড়ে ফেলেছি। আচ্ছা, বল। এটা হুমায়ুন আহমদের মিসির আলী সমগ্রের একটি। মন দিয়ে না পড়লে উপন্যাসের অনেক কিছুই বুঝতে পারা যাবে না। হামিদুর রহমানের উল্লসিত কণ্ঠ। সবাইকে আগ্রহ নিয়ে ডেকে চলেছেন। মুখশ্রীতে খুশি খুশি ভাব। হুমায়রার আর বলা হলো না। মামিয়ে আগ্রহ, কৌতূহল নিয়ে বেরোলেন রুম থেকে। দেখলেন 2টো প্যাকেটে ছানার মিষ্টি আর জিলাপি রাখা। হুমায়রা জিলাপি ভালো খায়। সে অতি উৎসাহের সাথে জিলাপি খেতে বসে গিয়েছে। এদিকে তার বাবা মাকে নিয়ে জরুরি কথা বলবে বলে রুমে ঢুকেছে, এ ব্যাপার সে খেয়ালই করেনি। অদ্ভুত সুন্দর দেখতে জিলাপি, খেতেও ভালো, কিন্তু ছানার থেকে বেশি সুস্বাদু নয়। তবুও হুমায়রার এটি বেশি প্রিয়। যার যেমন রুচি। মেয়ের সামনে টেনে আনলি কেন? পরে বলা যেত না? যেত বই কি, কিন্তু এত খুশির সংবাদ আমি বিলম্ব করে দিতে চাইনি যে। কি হয়েছে? কিসের খুশির সংবাদ? মেয়ের বিয়ের জন্য ভালো সম্বন্ধ এসেছে। ছেলে ভালো, ঘর ভালো। এর জন্য এত খুশির কিছু দেখছি না। মেয়ের জন্য প্রায় এমন সম্বন্ধ আসে, ওগুলোর সাথে এটার তুলনা করো না। উইলিয়ামের মাথায় একটা ডুপ্লেক্স বাড়ি দেখেছো না? ও বাড়ি থেকেই এসেছে। ভদ্রলোক নিজে এসেছে বলেছেন আমায়। বিস্ময়ের কথা বলতেই ভুলে গিয়েছে যেন। কোনরকম বললেন, কি বলছো তুমি? ঠিক শুনেছ তো? ওমন বাড়ি থেকে আমাদের মতো একটা ঘরে মেয়ে নিতে চাইবেন কেন? ভুল শুনবো কেন? ঠিকই শুনেছি। অফিস শেষে ভদ্রলোক দেখি দাঁড়িয়ে। আমি তো অবাক। ভালো মন্দ জিজ্ঞাসা করার শেষে প্রস্তাবখানা রাখলেন। তুমি কি বললে? বাড়ি গিয়ে গিন্নির সাথে আলাপ করে জানাবো। আমাদের সম্মতি পেলে তারা দেখতে আসবেন মেয়েকে। আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। মেয়ের আমার এত সৌভাগ্য। আনন্দে অশ্রু গড়িয়ে পড়ল চিবুকে হালিমা খাতুনের।
পকেট থেকে রুমাল নিয়ে মুছে দিলেন হামিদুর রহমান। বড় আনন্দের খবর তাদের জন্য। কন্যা দায়গ্রস্ত পিতার নিকট এহেন উত্তম পাত্রের ও ঘরের সন্ধান পেলে আনন্দ তো হবেই। উভয়ই একত্রে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুস্বাদু খাবারের ঘ্রাণে পুরো কিচেন রুম ভরে গিয়েছে। হুমায়রা বেলকনিতে বসে আছে, মুখে ফেসিয়াল মাস্ক। পুরো শীতমাস সে মুখে ভ্যাসলিন আর মেরিল লাগিয়ে মুখে যাতা অবস্থা করে রেখেছে। উজ্জ্বলতা হারিয়ে কেমন কালো কালো ভাব চলে এসেছে মুখে। মেয়ের মুখের এমন অবস্থায় শঙ্কিত হালিমা খাতুন। অতঃপর নিজে দিয়ে কয়েকটি বিউটি প্রোডাক্ট কিনে এনেছেন। মাঝে মধ্যে চেহারার একটা আদ্র যত্ন আত্মি করা প্রয়োজন, এতে ত্বক ভালো থাকে। পোলাও আর রোস্টের লোভনীয় ঘ্রাণ হুমায়রার ঘ্রাণন্দ্রিয়তে এসে পৌঁছা মাত্রই তার নেত্রযুগল চকচক করে ওঠে। গুটি গুটি পায়ে রান্নাঘরে হাজির হয়। উকি দিয়ে দেখে পোলাও রান্না শেষ, রোস্টটাও হয়ে এসেছে। মা যত্নের সাথে বলে ঢালছেন, পাছে পড়ে না যায়। কিছু বলবি? খাবি? হুম। মাস্ক খোলার সময় হয়েছে? হয়েছে। তবে যা মুখ ভালো করে ধুয়ে আই। আমি প্লেটে বাড়ছি। আচ্ছা। যেভাবে এসেছিল সেভাবেই জায়গা প্রস্থান করল হুমায়রা। তার মধ্যে সে একটা মিথ্যে বলে ফেলেছে। মুখের ফেসিয়াল মাস্ক সে কিছুক্ষণ আগেই লাগিয়েছে, খোলার সময় হয়নি। কিন্তু মাকে মিথ্যা বলল, যদিও তার এতে সামান্য অনুতাপের ছিটে ফোটা নেই। তার মতে পাত্রপক্ষের পছন্দ হলে এই তৈলাক্ত কালো চেহারায় পছন্দ হবে, না হলে না। শেষ। হুমায়রা হুট করেই অনুভব করলো তার খুব খুশি খুশি লাগছে। পাত্রপক্ষ দেখতে আসবে শুনে একটু অস্বস্তি, লজ্জা লাগলেও ভালো লাগছে। হয়তো পছন্দের পাত্র দেখতে আসবে তাই এত খুশি। খুশি হওয়ারই কথা, না হওয়ার কিছু নেই। এ বছরটা হয়তো অন্যতম পূর্ণতার বছর হবে হেমন্ত হুমায়রা যুগলের ইনশাআল্লাহ। বহুদিন পরে বাড়ির মেয়ের বাড়িতে ফিরে আসায় সকলে খুব খুশি। মায়ের চোখ যেন আজ শুকাচ্ছেই না, বারবার নেত্রযুগল জলপূর্ণ হয়ে উঠছে। হেমন্তের মুখেও খুশি খুশি ভাব। প্রথমত অনেকদিন বাদে একমাত্র আদরের বোনটি এসেছে, দ্বিতীয়ত তার পাখিকে বহুদিন বাদে দেখতে যাবে। ভিন্ন অনুভূতি ভিন্ন সাজে। ইনশাআল্লাহ। খুশি যেন ধরেই না যুবকের। নাতাশা এসেছে আগামীকাল বিকালে। সকালে ব্রেকফাস্ট শেষে পরিবারের সবাই একত্রে কিছুক্ষণ আড্ডা দিচ্ছে। দুপুরের দিকে ও বাড়িতে যাবে। ভাইয়ের মুখে খুশি খুশি ভাব দেখে নাতাশারও ভালো লাগলো। পছন্দের মানুষের সাথে বিয়ে হলে বুঝি এমনই লাগে। সে তো এমন সুন্দর অনুভূতির সম্মুখীন হয়নি, তাই তো অজানা এমন সুখময় অধ্যায়ের। নেত্রপল্লব ভারী হয়ে আসলো। সন্তপর্ণে মুছে ফেলল কেউ দেখার পূর্বেই। তবুও হেমন্তের নজর এড়ালো না বোনের বিষাদমাখা মুখের। নিমিষেই তার মুখেও অন্ধকার নেমে আসলো যেন। নাতাশা পরিস্থিতি স্বাভাবিক করতেই বলে উঠল, তুই খুশি তো ভাই? তুমি কাঁদছিলে কেন আপা? এমনিতেই, কিছু হয়নি। না, কিছু তো নিশ্চয়ই হয়েছে। না হলে এমনি এমনি তো চোখে পানি আসে না। বল কি হয়েছে? কিছু না ভাই। পুরোনো দিনের কিছু স্মৃতি ভেসে আসলো মনে, তাই একটু আবেগী হয়ে পড়েছিলাম। তেমন কিছু না, তুই চিন্তা করিস না। এখন বল আজ কি পরে যাবি? কি পরবো মানে? পাঞ্জাবি না শার্ট? আমার তো যাওয়ারই ইচ্ছে ছিল না, শুধুমাত্র মামুনির রিকোয়েস্টে যেতে হচ্ছে। না হলে এখানে যাওয়ার কোন কারণ ছিল না। শার্ট ছাড়া আর কি পরবো? আচ্ছা। মিসেস সাহানা যত্ন নিয়ে উপহারগুলো গুছিয়ে রাখছেন। এগুলো নতুন আত্মীয় বাড়ি নিয়ে যাবেন। ছেলের জন্য মেয়ে দেখতে যাবেন, তার জন্য আয়োজন কম কিছু করেননি। তাও তার মন পুত হয়নি। মনে হচ্ছে যেন কিছু একটা বাদ পড়েছে। পাশেই বাড়ির স্থায়ী কাছে বুয়া দাঁড়িয়ে। সে অবাক নেত্রে আয়োজনের সমাহার দেখছে। হয়তো ভাবছে, পাত্রী দেখতেই যদি এত আয়োজন করেন তবে বিয়ে অলিমা হয় না জানি কি করেন। বড়লোকদের কাজকর্মই অন্যরকম অদ্ভুত। জোহরের আজান হয়ে গিয়েছে।
হেমন্ত বাবার সাথে মসজিদে সালাত আদায় করতে গিয়েছে। মহিলারা বাড়িতেই পড়ে নেবে। প্রায় 15 কেজির মতো মিষ্টি, সন্দেশ, ছানা, রসগোল্লা, চমচম, বিভিন্ন রকমের ফলমূল আর আলাদা উপহার সামগ্রী তো আছেই। মন ভরে শপিং করেছেন মিসেস সাহানা। কেন যেন এই সম্বন্ধটা তার ভালো লেগেছে। আর ভালো লাগার বিষয়ে মানুষের আগ্রহ থাকে বেশি। ওনারও তাই। মায়ের আগ্রহে হেমন্তেরও খুব ভালো লাগলো। দিনে দিনে মা নামক মানুষটার প্রতি হেমন্তের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা বেড়েই চলেছে। ভালোবাসা অটুট থাকুক মা ছেলের, ইনশাআল্লাহ। হালিমা খাতুন দ্রুত হাতে সব কাজ সামলাচ্ছেন। কোথাও এক দণ্ড দাঁড়ানোর সময় পাচ্ছেন না। কিছু পূর্বেই তার বড় ননদ ছেলের বউসহ হাজির হয়েছেন। ঢাকায় চেনাজানা নিকটবর্তী কোন আত্মীয় স্বজন না থাকায় বেশ বিপাকেই পড়েছেন। পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া গত মাসে চলে গিয়েছেন। আপাতত ফাঁকা ফ্ল্যাট। দোতলায় চেনা আরেকটি পরিবার ছিল, বিশেষ প্রয়োজনে তাদের গ্রামে ছুটতে হয়েছে। এজন্য সব কাজ একা হাতে সামলাতে হচ্ছে। হুমায়রার ফুফু এসে ভাইয়ের বউয়ের কাজে সাহায্যে লেগে পড়েছেন। বউ গিয়েছে হুমায়রাকে সাজাতে। হুমায়রা, তবে তুমি শাড়ি পরবে না? না ভাবি, শাড়ি আমার ভালো লাগে না। দেখা যাবে শাড়ি পরে কারো সামনে যাওয়ার আগে পায়ে বেঁধে পড়ে যাব, নতুবা খুলে যাবে। আগে তো শাড়ি পরিনি, তাই রিস্ক নিতে চাইছি না। বেশ, তবে পরো না। তাহলে কি পরবে? গত ঈদে আব্বু একটা সুন্দর সালোয়ার সেট কিনে দিয়েছে। ওটা 3 পিস, হালকা গোলাপি। ওটা পরা যাবে? আগে দেখি। দেখাও। হুমায়রা চট করে আলমারি থেকে এক সেট কাপড় বের করলো। বলল, এটা চলবে? একবার হুমায়রার দিকে তাকিয়ে বলল, চলবে কি দৌড়াবে? এটা তো খুব সুন্দর। ম্যাচিং হিজাব আছে? না, নেই। তবে সোনালী রঙের একটা আছে। তাহলে ওটাতেই হবে। আচ্ছা। হুমায়রার ফুফাতো ভাই গ্রামেই মৎস্য খামার দিয়ে সেখানে আছেন। এ পাশ করেছেন, কিন্তু কোন চাকরি বাকরির চেষ্টাও করেননি। মূলত ছেলে পাগলমাই করতে দেননি। একমাত্র ছেলে বলে কথা। এত সম্পত্তি রেখে শহরে যাবে কেন? বেছে বেছে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটাই ঘরের বউ করিয়ে এনেছেন। তাকালেই মন ভরে যায়। কি মিষ্টি সুরত। হুমায়রার কাছেও বেশ লাগে। ভাবি, আপনাকে আমার খুব ভালো লাগে জানেন? তাই বুঝি? তা ভালো লাগার কারণ? আপনি এত মিষ্টি যে কেউ দেখলেই এই কথা বলবে। কতদিন বাদে দেখা। নামটাই ভুলে গিয়েছে আমি। কি যেন নাম? রোশনারা। তোমার ভাই রশনি বলে ডাকে। মাশা আল্লাহ, নামটা তো আরো সুন্দর। এমন নাম কে রেখেছে? আমার দাদা। খুব ভালোবাসতেন আমাকে। তুমিও কিন্তু ভারী মিষ্টি। ধুর, কি যে বলেন। যাক, শেখা কথা। তারপর বলুন, পড়ালেখা শেষটা কি করছেন? এই তো গতবার এসএসসি দিলাম। তোমার ভাই বলেছে গ্রামের কলেজে ভর্তি করে দিবেন। ও আল্লাহ, ভাবি কি বলেন? আপনি দেখি আমার জুনিয়র। ইস। হুমায়রার হতভম্ব ভাব দেখে রশনি এক দফা হেসে ফেলে। তারপর ননদিনীকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্যামবর্ণের মানুষকে পোশাক নির্বাচনে রঙের দিকটা বেশি খেয়াল রাখতে হয়। কারণ ফর্সায় সুন্দর গায়ের রঙের মানুষের যে কোন রঙই সুন্দর লাগে এবং ফুটে ওঠে। কিন্তু শ্যামলাদের ক্ষেত্রে সেটা হয় না। গায়ের রংটা একটু চাপা থাকে বিধায় টকটকে রঙা পোশাকে তাদের বেশি কালো লাগে। তবে হালকা রঙা পোশাকে তাদের সুন্দর লাগে বেশি। গায়ের রং কিছুটা ফুটে ওঠে। যদিও সবাই সবকিছু প্রাধান্য দিয়ে পোশাক নির্বাচন করে না। যার যেমনটা ভালো লাগে তেমনই পরিধান করতে পছন্দ করে। হুমায়রা ফর্সা না, আবার শ্যামলা না। তবে গায়ের রংটা অনেকটা বাদামি রঙা। তার পছন্দ হালকা রঙা পোশাকগুলো। যেমন হালকা নীল বা আসমানি রং, হালকা গোলাপি, সাদা, হালকা বেগুনি,
ধূসর রঙা পোশাকগুলোও ভালো লাগে। এদিক থেকে তার গায়ে ফুটে বেশি এসবই। হালকা রঙা কামিজ সেটে হুমায়রাকে আরেকটু ফর্সা লাগছে। গায়ের রঙের সাথে মিলেছে ভালো। দেখতেও সুন্দর লাগছে। মেহমানরা এসে পড়েছেন। বড়রা অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। হুমায়রা তৈরি। মনে কত কি ভাবনারা ঠাঁই নিচ্ছে। চিন্তাও হচ্ছে ভীষণ। হুমায়রার চিন্তিত মুখশ্রী দেখে রওশনারা মুচকি হাসে। এমন একটা দিন সেও পার করে এসেছে। সুন্দর কারুকার্য খচিত একটা ব্রুজ চোখে পড়ে তার। হুমায়রাকে পড়ানোর জন্য এগিয়ে যায়। নিকটে গিয়ে একপাশে লাগিয়ে দেয়। চমকে ওঠে হুমায়রা। এত কাছাকাছি দুজন মানুষ অথচ একজনের মন পড়ে রয়েছে কোন দূরত্বে। হুমায়রা, তুমি কিন্তু বেশি চিন্তা করছো। এত চিন্তিত হওয়ার কিছু নেই। বুঝলে, ভাবি আমার খুব চিন্তা হচ্ছে। কি করব বলুন? চিন্তা হওয়া স্বাভাবিক, কিন্তু তুমি যেমন করছো এতে অসুস্থ হয়ে পড়বে তো। চিন্তা কমছে না তো। হুমায়রার অসহায় চাহনি রওশনারা খারাপ লাগে। তবুও অভয় দিয়ে বলে, শোন ননদিনী, এত নার্ভাস ফিল করিও না। ওখানে যখন ডাকা হবে সুন্দর মতো সব প্রশ্নের জবাব দিবে। তারপর চলে আসবে শেষ। বুঝেছ? বুঝেছি। মুহূর্তেই আগমন হুমায়রার ফুফুর। ব্যস্ত কণ্ঠে বললেন, রশনি, হুমায়রাকে নিয়ে এসো বউ। ওনারা ওকে দেখতে চাইছে। আম্মা, কে কে এসেছেন? তেমন কাউকে দেখলাম না। আমাদের গ্রামে যেমন মেয়ে দেখতে গেলেই গাড়ি ভর্তি লোক গিয়ে হাজির হয়, এখানে তেমন দেখলাম না। ছেলের মা বাবা, বোনের ছোট মেয়েটার ছেলে, আর গাড়ির ড্রাইভার। ওনারা আনতে চাইছিল না, কিন্তু তোমার মামা জোর দিয়ে বললেন তিনিও আসুক। বাইরে থাকবে কেন? হুমায়রার বড় ফুফুর স্বভাবই হচ্ছে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা। এবারও তাই করলেন। একসাথে এতগুলো কথা বলে বেচারা এখন হাঁফাচ্ছেন। শাশুড়ি মায়ের এমন কাণ্ড সম্পর্কে অবগত রশনি, তবুও মুখ চেপে হেসে ফেলে। সাথে হুমায়রাও বলল, থাক আম্মা, আর বলতে হবে না। বলছি ওকে নিয়ে যান, ও রেডি আছে। ও কি বলছো বউ? তুমি যাবে না? আমি? কিন্তু আমি গেলে ব্যাপারটা কেমন দেখাবে না? ধুর, তুমি কিছু মনে করিও না। তাছাড়া তুমি আমার পুতে বউ। আবিয়াত্তা আছো নাকি? ডর করতে হইব না। ওরে নিয়ে আসো। হুমায়রা, মা চিন্তা করিস না, ওখানে সবাই আছে তো। ড্রয়িং রুমের পুরো সোফাটাই মেহমানদের দখলে। 3 সিটের সোফাটায় বসেছে মা বাবা আর বোন। পাশের সিঙ্গেল সোফাটায় বসেছে হেমন্ত, কোলে ভাগ্নি। ড্রাইভার বুদ্ধিমান মানুষ। বিব্রতকর অবস্থা হবে ভেবে তাই পারিবারিক আলাপে থাকতে চাইলেন না। তিনি চলে গিয়েছেন। হেমন্ত হাত খরচ বাবদ 500 টাকা হাতে গুঁজে দিয়েছে। গুটি গুটি পায়ে ভয়ে ভয়ে হাজির হলো ড্রয়িং রুমে। নজর মেঝেতে, যেন নজর এদিক সেদিকে হলেই মহাবিপদ। সিঙ্গেল সোফার একটা হুমায়রার ফুফুর দখলে ছিল। তিনি উঠে গিয়ে ভাতিজিকে বসতে দিলেন। হুমায়রা আস্তে করে বসল। বেহায়া নজর একবার উপরে উঠেছিল। কি সর্বনাশ! হেমন্ত বদ ছেলেটা তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। দুটো চোখে যেন হাজারো বিস্ময়, মুগ্ধতা। হেমন্তের এমন চাহনিতে হুমায়রার অস্বস্তি ফিল হচ্ছে। কেমন দম বন্ধকর অনুভূতি। নবযুবতী যেন নতুন অনুভূতির মাঝে নিজেকে হারিয়ে ফেলছে। হুমায়রা নেত্র পল্লব নিচু করে ফেলল। পণ করেছে ওদিক পানে আর তাকাবে না। কেমন আছো মামুনি? প্রথম প্রশ্নটা হেমন্তের মা মিশা সাহানা করলেন। আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ। তবে তোমাকে দেখার পর থেকে বেশি ভালো আছি। বলেই ভদ্রমহিলা মিষ্টি একটু হাসি উপহার দিলেন। হুমায়রার বেশ ভালো লাগলো। কিছুটা ভয় কমল যেন। বিনিময়ে সেও এক ছিলতে হাসি ফিরিয়ে দিল।
এদিকে তার এক চিলতে হাসি দেখে বিপরীতে বসা তার প্রেমিক পুরুষরা ঠোঁট প্রসারিত করে নিয়ে শব্দে হাসে। চোখে মুখে মুগ্ধতার মেলা বসেছে যেন তার। একে একে প্রশ্নোত্তর পর্ব শেষে হুমায়রাকে নিয়ে রশনি রুমে ফিরে যায়। এখন বড়রা কথা বলবে। হুমায়রা কাজ শেষ। হুমায়রা, কেমন দেখলে? কি ভাবি? বুঝছো না বুঝি? বুঝিয়ে বলেন। নন্দাইকে কেমন দেখলে? যেমন দেখার তেমনই। আমি তো দেখলাম সে তোমার দিকেই তাকিয়েছিল। কেমন কেমন? তার চাহনি আমার খারাপ লাগেনি। মুগ্ধতার ঘেরা চাহনি। তোমাকে তার মনে ধরেছে বুঝলে? ধুর, বাদ দাও ভাবি। আচ্ছা দিলাম বাদ। লজ্জা পেতে হবে না। কিছু লজ্জা বাসর রাতের জন্য জমিয়ে রাখো। হুমায়রার লজ্জিত মুখশ্রী দেখতে ভালোই লাগছে রশনির। এটা ওটা বলে লজ্জা দিচ্ছে। এদিকে হুমায়রা কখনো হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে, কখনো লজ্জায় মুখে রক্তিমাভা ছড়িয়ে পড়ছে, কখনো নিচু আওয়াজে ভাবিকে ধমকে দিচ্ছে। ভাই সাহেব, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। এখন আপনারা কি বলেন? এমন প্রশ্ন করে আমাকে লজ্জা দিবেন না দয়া করে। আমাদের কোন আপত্তি নেই। হুমায়রার মায়ের দিকে ফিরে বললেন, কি বলো হালিমা? কিছু বলবে? স্বামীর প্রশ্নে জবাব দিলেন না। ইশারায় বুঝিয়ে দিলেন তিনিও রাজি। এমন সোনার টুকরো ছেলে, পরিবার হাতছাড়া করার প্রশ্নই ওঠে না। তাহলে কি আমরা ধরে নিব আপনারা মেয়ে দিতে রাজি? ইনশাআল্লাহ। তাহলে তো হয়ে গেল। বিয়ের দিন তারিখটা ঠিক করা হয়ে যাক আজ। আপনাদের আপত্তি আছে? না, সেরকম কিছু নেই। আপনাদের যা ভালো মনে হয় করুন। ক্ষমা নিবেন ভাই সাহেব। শুনেছি বিবাহ কার্য বিলম্ব না করাই শ্রেয়। তাই আমরা চাইছি আগামী শুক্রবার হুমায়রা মাকে ঘরে তুলতে। বিষাদ, ভালো লাগা, ভালোবাসার মিশ্রণে এক অন্যরকম অনুভূতি অনুভব হচ্ছে হুমায়রার। এই তো দুদিন বাদেই অন্য ঘরে অন্য পরিবেশে যাবে নিজের পরিবার পরিজন ছেড়ে। প্রিয় মা বাবা ভাইটাকে ছেড়ে যাবে পরের ঘরে, তার জন্য স্বভাবতই হুমায়রারও বড্ড মন খারাপ। মন অম্বরে মাঝে মধ্যে ঘন কালো বিষাদের মেঘে ছেয়ে যাচ্ছে। চোখের পানি বৃষ্টির রূপে চিবুক গড়িয়ে পড়ছে। মন খারাপের সাথে মাঝে মধ্যে ভালোবাসা সুকুমায় দোলাও দিয়ে যাচ্ছে। হেমন্ত নামক সুদর্শন শুভ্র মানবটি তার জীবন সঙ্গী হবে, যে নিয়ে হুমায়রা হৃদমাঝারে ভালো লাগা ভালোবাসার বীজ বুনেছে। প্রেমময় এক মুহূর্ত সৃষ্টি হয় তখন। দেখতে দেখতে সময় ঘনিয়ে এসেছে। একদিন বাদেই গায়ে হলুদ, তারপরও বিয়ে ইনশাআল্লাহ। মহাব্যস্ত হুমায়রার পরিবার। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। আয়োজনে ত্রুটি রাখতে চান না হামিদুর রহমান। হোক মধ্যবিত্ত, কিন্তু মনটা তো আর মধ্যবিত্ত না। বাবার মন তো ছেলে মেয়ের জন্য আজীবন বিত্তশালী। সঞ্চয়ের বিশাল একটা অ্যামাউন্ট মেয়ের বিয়েতে খরচ করবেন বলে ঠিক করেছেন। বাসা থেকে 10 মিনিট দূরত্বের পরেই কমিউনিটি সেন্টার। সেখানেই বিয়ের যাবতীয় আয়োজন আয়োজিত হবে। হলুদ সন্ধ্যায় হেমন্ত ও হুমায়রার গায়ে হলুদ একসাথেই হবে ঠিক করেছেন পরিবারের বড়রা। এতে খরচের সাশ্রয় হবে হামিদুর রহমানের। তাই তিনিও তেমন আপত্তি জানালেন না। নিকটবর্তী আত্মীয়রা আজ থেকেই আসা শুরু করে দিয়েছেন। হুমায়রার বাবা চাকরি সূত্রে ঢাকায় থাকেন পরিবার নিয়ে। তার বাকি ভাইয়েরা বোনেরা সব গ্রামে ও অন্য শহরে যা যা সুবিধার্থে সেখানেই থাকেন। ভাইয়ের মেয়ের বিয়ের আমন্ত্রণে দল বেঁধে হাজির হয়েছেন ভাইয়ের বাসায়। আত্মীয় স্বজনে গমগম করছে 4 রুমের ফ্ল্যাটটাই। হুমায়রা আজ দুঃখ বিলাস করার জন্য নিরিবিলি কোন পরিবেশই পাচ্ছে না। কখনো কাজিনরা এসে সময় দিচ্ছে, কখনো চাচি ফুফুরা এসে গল্প করছেন, উপদেশ বাণী শোনাচ্ছেন। বাড়িওয়ালার সাথে হামিদুর রহমানের ভালো সম্পর্ক। পাশের ফ্ল্যাটে আপাতত কোন ভাড়াটিয়া নেই, তাই বিয়ের কয়েকদিনের জন্য ফ্ল্যাটটি ব্যবহারের সুযোগ করে দিয়েছেন ভদ্রলোক। হামিদুর রহমান যেন স্বস্তি পেলেন। যেহেতু বিয়ে গায়ে হলুদ কমিউনিটি সেন্টারে হবে, তাই বাড়িতে বিয়ের তেমন কোন আয়োজন নেই বললেই চলে।
তবে হুমায়রার দাদু বাড়ি আর নানু বাড়ির আত্মীয়দের আপ্যায়নের জন্য খানা পিনা তৈরির কাজে আপাতত বাড়ির মহিলারা ব্যস্ত। সন্ধ্যা কিছু পরে হুমায়রার ননদ এসেছেন কিছু মাপ নিতে পোশাকের জন্য। তার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন চা নাস্তা তৈরিতে হুমায়রার মা ফুফু। হুমায়রা, মন খারাপ বোন? হবু ননদের কথায় হুমায়রা একটু হাসার চেষ্টা করে। অতিথির সামনে বিষণ্ণ মুখে বসে থাকাটা তার মতে বেয়াদবি। মুখে ক্ষীণ হাসির রেখা ফুটিয়ে বলল, না আপু, তেমন কিছু না। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন বেশ ভালো আছি। তুমি ভালো আছো তো? জি আপু, আলহামদুলিল্লাহ। বাবুকে নিয়ে আসতেন? মামুনির কাছে আছে বাবু। বাবার বাড়িতে অল্প দিনের জন্য আসা হয়, তাই ওরা সবাই সবসময় কোলে কোলেই রাখে। তুমিও বাড়িতে গেলে দেখতে পাবে ইনশাআল্লাহ। শোন বোন, কয়েকটা কথা বলি। আমি জানি তোমার খুব মন খারাপ হচ্ছে, পরিবার পরিজন ছেড়ে যাবে। তবে তুমি যে পরের বাড়িতে যাবে, ও বাড়িতে কখনো পরের বাড়ি ফিল করতে পারবে না। আমার মামানি বাবা, ভাইটা সবাই খুব ভালো মানুষ। হেমন্ত তোমাকে খুব পছন্দ করে আমি জানি। ও অবশ্য আমার কাছে স্বীকার করেনি, তবে আমি জানি। মামুনি খুব শখ করে পুত্রের বউ করে নিয়ে যাচ্ছেন তোমাকে। ইনশাআল্লাহ তুমি রানীর মতো থাকবে ও বাড়িতে। তাই বলছি, পরিবারের সাথে যে সময়টা আছো এনজয় করো। মন খারাপ করে সুন্দর সময়টা নষ্ট করো না। বুঝেছো আমার কথা? জি আপু, বুঝেছি। ধন্যবাদ আপু এত সুন্দর করে বলার জন্য। ধন্যবাদ দিতে হবে না। পর নাকি আমি? শোন, আমি একটু সারপ্রাইজ দিতে চাই হেমন্তকে। আমি যে এ বাড়িতে এসেছি ও জানে না। ও গিয়েছে ব্যাচেলার পার্টিতে। ও ফ্রেন্ডসরা অ্যারেঞ্জ করেছে। ও আচ্ছা। হুমায়রার ইচ্ছে হলো জিজ্ঞাসা করতে পার্টিতে কোন মেয়ের ফ্রেন্ড আছে কিনা, কিন্তু অস্বস্তিতে আর বলল না। ব্যাপারটা কেমন দেখাবে? হুমায়রার মুখশ্রী লক্ষ্য করেই ভাগ্যতি বুঝে ফেলেছে নাতাশা। মুচকি হেসে বলল, ভয় নেই মেয়ে। আমার ভাই মেয়ে মানুষের সাথে খুব একটা প্রয়োজন ছাড়া মিশে না। তুমি একমাত্র। যাই হোক, একটা সাহায্য করো। না করতে পারবে না? বলুন আপু, আমি যথাসম্ভব চেষ্টা করব। আচ্ছা, হেমন্তের সাথে একটু কথা বলো। আমার ভাইটা তৃষ্ণার্ত কাকের মতো তোমার জন্য প্রতি প্রহর অপেক্ষা করছে। একটু কথা বলে সারপ্রাইজ দাও। কি দিবে না? আমি মানে কি বলবো বুঝতে পারছি না। কথা দিয়েছো, কথা রাখবে। না করা যাবে না। আচ্ছা। হুমায়রা নার্ভাস। প্রথমবার মানুষটার সাথে কথা বলবে, কি করবে ভেবে পাচ্ছে না সে। এর মধ্যে হুমায়রার মা হালিমা খাতুন একগাদা খারাপ নিয়ে চলে এসেছেন। টুকটাক কথা বলছেন আর খাবারের এক একটা পদ নাতাশার সামনে এগিয়ে দিচ্ছে। এই পর্যায়ে নাতাশা বলল, আন্টি, আমাকে আর হুমায়রাকে একটু ফাঁকা প্লেস দেওয়া যাবে? হালিমা খাতুন ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, অবশ্যই অবশ্যই। হুমায়রা নাতাশা মাকে নিয়ে যাও। আপু আসেন, আমরা ছাদে যাই। একটু সিঁড়ি ভাঙতে হবে। সমস্যা হবে কি? আরে ধুর, কিসের সমস্যা? চলো যাওয়া যাক। নাতাশা দ্রুত ফোন লাগাই হেমন্তের কাছে। ওপাশ থেকে রিসিভ করতেই নাতাশা গমগমে কণ্ঠে বলল, তোর জন্য বিশাল সারপ্রাইজ আছে ভাই। কিসের সারপ্রাইজ আপা? তাড়াতাড়ি বল। আমি হুমায়রাদের বাসায় এসেছি কিছু কাজে। সত্যি? তারপর? হুমায়রা রাজি হয়েছে তোর সাথে কথা বলার জন্য। নে ধর। হুমায়রার নিষ্ঠুর হৃৎপিণ্ড লাফালাফি করছে, যেন যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে। আর বলে বেড়াবে হেমন্ত নামক ভয়ঙ্কর সুন্দর পুরুষটির জন্য হৃৎপিণ্ড অস্বাভাবিক লাফাচ্ছে। কি অদ্ভুত। হুমায়রা ফোন হাতে নিল। ওপাশ থেকে সম্পূর্ণ নীরব, নিস্তব্ধ। কোন সারা শব্দ নেই। হয়তো পুরুষ তার বেসামাল অনুভূতি সামাল দিচ্ছে নীরবে। কথোপকথনের শুরুটা হুমায়রাই করল। অত্যন্ত কোমল নিচু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো?
জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও। তবে এখন বেশি ভালো আছি। কে জানো? উহু, না বললে জানবো কেমনে? তা ঠিক। তুমি কথা বলছো যে তাই। আপা আমাকে সবচেয়ে বেস্ট সারপ্রাইজ দিল হুমায়রা। আমি খুব খুশি। আচ্ছা। শুধু আচ্ছা? আর কিছু বলতে পারো না? আমার ফোনে সেভাবে কথা বলার অভ্যাস নেই। আপনি বলেন আমি শুনছি। সব শিখে যাবে সমস্যা নেই। আপা কোথায়? আপু ছাদের অন্য কিনারে দাঁড়িয়ে আছে। আচ্ছা। শোন, তোমার সাথে কথা বলার মুহূর্তে আমার হৃৎপিণ্ড যে অস্বাভাবিক বেগ করছে তা কি বুঝছো? নিশ্চয়ই তোমারও তাই না? সত্য শিকারের সমস্যা কোথায়? বলে ফেলো মেয়ে। যদিও আমি বুঝে ফেলেছি। কিছু বিষয় অজানাই থাক। নিজে বুঝতে পারলে তো ভালো। স্পেশাল ইন্দ্রিয় দিয়ে বুঝে নেন। তাহলেই হয়। বাহ তুমি তো দারুণ কথা বলো। আগে শুনিনি তো। আগের আমি আর এখনের আমি অনেক পার্থক্য যে। দুপুর 3টা নাগাদ হলুদের অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গিয়েছে। আয়োজন বলতে বিভিন্ন প্রকারের ফলমূলে আকর্ষণীয় কারুকার্যের নকশা একে বিভিন্ন অঙ্গিকে সাজাচ্ছে জোয়ান মেয়ে ছেলেগুলো। কেউ বা হুমায়রাকে সাজাতে ব্যস্ত। কেউ নিজে সাজতেন ব্যস্ত। বাবুর্চি একপাশে বিরিয়ানি রান্না চাপিয়ে দিয়েছে। মেহমানদের জন্য আয়োজন করা হয়েছে হলুদ, সাদা রঙের সামিয়ানা আর সাদা, লাল গোলাপের হালুদ আর বিভিন্ন ফুল দিয়ে পুরো সেন্টার ডেকোরেশন করা হয়েছে। দেখলেই চোখ জুড়িয়ে যায় এমন সুন্দর আয়োজন করা হয়েছে। সবটাই হেমন্তের ইচ্ছে। হলুদে হুমায়রার ড্রেস কোড হচ্ছে হলুদ লম্বা ঘের বিশিষ্ট গাউন আর মাথায় সাদা হিজাব সাথে সাদা ওড়না। আর হেমন্তের জন্য সাদা পাজামা পাঞ্জাবি। হলুদ, লাল কাপড়ের পোশাক ছেলেদের জন্য হারাম করা হয়েছে ইসলামে। এজন্য এই রঙের পোশাক বাদ দেওয়া হয়েছে। দুপক্ষের আগমনে অনুষ্ঠানে গমগমে ভাব বিরাজমান। মুখরিত চারপাশ। বর কনের জন্য নির্দিষ্ট স্টেজ করা হয়েছে। নানা রকম ফুলের সমারোহে সাজানো সেখানে। যেন নজর কাড়া আয়োজন। হলুদ, বিয়ে, বৌভাত যাই হোক সবেতেই মূল আকর্ষণ থাকে বর কনের স্টেজে। কিন্তু কিছু মানুষ আছে খেতে যায় আর খেয়েই চলে আসে। তারা এদিক সেদিকে তাকাই কম। যেন খাওয়াই মূল আকর্ষণীয় বস্তু। তবে একটা বিষয় এভয়েড করা হয়েছে। সেটা হচ্ছে মিউজিক। বর্তমানে মিউজিক ছাড়া কোন অনুষ্ঠান জমেই না। হুমায়রার বাবা মোটামুটি ধর্মকর্ম মেনে চলেন বিধায় তিনি একটি বাদ দিয়ে দিয়েছেন। হেমন্ত নামক সুদর্শন পুরুষটি পরিপাটি রূপে হাজির। প্রেয়সীর অপেক্ষায় অধীর আগ্রহে স্টেজের নির্দিষ্ট সোফায় বসে আছে। বারবার ঘড়ির দিকে নজর বোলাচ্ছে। হলদে রঙা লঙ্গন সাদা হিজাবে আবৃত হুমায়রা। হালকা প্রসাধনী ছোঁয়া পেয়েছে মুখে। উজ্জ্বলতা বেড়েছে দ্বিগুণ। হেমন্ত সেদিকে পানে নজর দিতেই হৃদস্পন্দন যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছে। থমকে গেছে এক নির্দিষ্ট রমণী লাস্যময় রূপে। গুটি গুটি পায়ে স্টেজের দিকে এগিয়ে আসে হুমায়রা। হেমন্ত এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেয় হুমায়রার দিকে। হুমায়রা লাজুক এসে প্রিয়দর্শনের হাতের ওপর নিজের হাতটা রাখে। হেমন্ত শক্ত করে আঁকড়ে ধরে হাতটা। তারপর দুজনে একত্রে এসে বসল পাশাপাশি দুটো সোফায়। করতালিতে এক দফা মুখরিত হলো চারিপাশ। হেমন্ত আশেপাশে চোখ বুলিয়ে দেখলো মানুষগুলো নিজেদের নিয়ে ব্যস্ত। মনে হলো তাদের একটু স্পেস দিয়েছে। মোহনীয় কণ্ঠে হুমায়রাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে হলদেপুরীর মতো লাগছে হুমায়রা। আরশিতে এক নজর দেখছ? কি রূপে সাজিয়েছ নিজেকে। এদিকে আমি নিষ্পাপ যুবক তোমার রূপের আগুনে ঝলসে যাচ্ছি। হৃদয় পোড়ার গন্ধ কি তুমি ঠিক পাচ্ছ? ভয়ঙ্কর সুন্দর পুরুষটি থেকে এমন প্রেমময় বাক্য শুনে হুমায়রার নাজেহাল অবস্থা। শ্বাসক্রিয়া যেন বন্ধ হবার উপক্রম হয়েছে। নিচু মস্তক আর একটু নিচু হয়ে গেল। ঋণিনী কণ্ঠে জবাবে বলল, আমি খুব সাধারণ। সাধারণ ভাবেই সাজিয়েছে। আপনি যে ভয়ঙ্কর রিভিউ দিলেন তার কোনোটাই নিজের মধ্যে নেই বললেই চলে। তবে শুনে রাখুন ভয়ঙ্কর সুন্দর সুদর্শন পুরুষ আপনিও কিন্তু কম যান না।
কি মারাত্মক দেখাচ্ছে সেটা আপনিও আরশিতে দেখেছেন? তুমি কিন্তু ভুল বললে। নিজের কাছে সাধারণ হতে পারো, তবে আমার কাছে অসাধারণ এক রমণী। আর রইল বাকি আমার কথা। সবসময়ের মতোই অগোছালো রূপে হাজির হয়েছি। এতটুকুতেই যদি দিশেহারা হয়ে যাও, বাকি সময় সামলাবে কি করে শুনি? আল্লাহর দোহাই আপনি চুপ করুন। মুখে লাগাম টানুন। চুপ করে বসে থাকুন। একটা বাড়তি কথাও বলবেন না। দিলাম লাগাম। করলাম চুপ। সুন্দরী রমণীর কথা হেমন্ত ফেলতে পারে না। শুধু তোমাকে দেখব। হেমন্তের কথার পরিবর্তে কিছু বলল না হুমায়রা। কথায় কথা বাড়ে। আর এক কথোপকথনের শেষ হবে না কখনো। তাই চুপ থাকাই শ্রেয়। হেমন্ত হলুদ ছোঁয়াবে না আগেই বলে দিয়েছে। সে স্টেজ থেকে উঠে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে। মহিলারা গিয়ে হলুদ ছোঁয়াচ্ছে হুমায়রাকে। প্রথমে হুমায়রার আম্মু, তারপর হবু শাশুড়ি এসে মুখে সামান্য হলুদ মাখিয়ে দিয়ে গিয়েছে। মূলত হলুদ মাখিয়ে আগেই গোসল করানো হয়েছে। এখন শুধু কপালে আর মুখে হালকা ছোঁয়াচ্ছে। কেউ হলুদ, কেউ মিষ্টি, ফলমূল, পুডিং, কেক, মোট কথা সামনে রাখা খাবারের একটু একটু করে মুখে দিয়ে যাচ্ছে। এদিকে সবার থেকে একটু একটু করে খেতে খেতে পেট গিয়েছে ভারী হয়ে। এমন অবস্থায় যে নড়াচড়া করা দায় হয়ে পড়েছে। শুধু ফটো সেশনের সময় হেমন্তের দেখা পাওয়া গিয়েছে। বিভিন্ন অঙ্গভঙ্গিতে কয়েক দফা ফটো তোলা হয়েছে। কখনো দুপরিবারের সবাই মিলে, কখনো শুধু দুজন মিলে, আবার কখনো শুধু সিঙ্গেল ফটো নেওয়া হয়েছে। যা হয় আর কি। বিয়ে হচ্ছে ক্ষণস্থায়ী জীবনের চিরস্থায়ী পবিত্র বন্ধন। আলহামদুলিল্লাহ। নববধূ রূপে হেমন্তের সামনে তার সদ্য বিবাহিত বউ হুমায়রা পাখি। সামাজিক, ধর্মীয় স্বীকৃতি তবে পেয়ে গেল তারা। আলহামদুলিল্লাহ। হেমন্ত পলকহীন তার পাখির দিকে তাকিয়ে আছে, যেন কতদিনের তৃষ্ণা নিবারণ করছে। হেমন্তের অনিমেষ দৃষ্টি হুমায়রাকে অস্থিতে ফেলছে। নতুন মানুষটার এমন বেহায়া নজর যেকোনো রমণীর ভেতর তোলপাড় করে দিতে যথেষ্ট। আরো যদি হয় স্বামী, তাও বাসর ঘরে। পুরো ব্যাপারটাই অস্বস্তি আর এক গাদা লজ্জায় মোড়ানো। রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। দুই নরনারীর শ্বাস প্রশ্বাসে নিভু আওয়াজ ভেসে আসছে শুধু। নীরবতার অবসান ঘটিয়ে হেমন্ত বিছানার এক কোণ ঘেঁষে বসল। হালকা কেশে নিজের অস্তিত্ব জানান দিল। সে যে প্রেয়সীর নিকটে অবস্থান করেছে। বলল, দেখি এদিকে তাকাও। একটু ভালো করে দেখি। হুমায়রা বিস্ময়কর দৃষ্টিতে চোখ তুলে হেমন্তের পানে তাকালো। হেমন্ত নামক মানুষরা সবকিছুই কেমন অদ্ভুত। পূর্বে থেকে আন্দাজ করা যায় না। দেখি কাছে আসো। এত দূরে দূরে আছো কেন? হুমায়রা হালকা নড়েচড়ে বসল। হেমন্ত ভ্রু কুঁচিয়ে তাকিয়ে আছে। বলল, দূরে না থেকে কাছে আসতে বলেছি তোমাকে। তুমি কি করলে? শরীরটা একটু দোলালে। বলি, তোমাকে কি আমি শরীর দোলাতে বলেছি? কাছে আসো। একদম গা ঘেঁষে। বুঝলে? না। হুমায়রার মধ্যে কোন হেলদোল দেখা গেল না। সে চুপচাপ স্থির হয়ে বসে আসে, যেন নড়াচড়া করলেই মহাবিপদ। হেমন্তের হঠাৎ আক্রমণে হুমায়রা অবাক হওয়ার দরুন কথা বলতেই ভুলে গেল। হেমন্ত তাকে আশ্চর্যে জড়িয়ে ধরেছে, যেন পুরুষালী শরীরের সবটুকু শক্তি দিয়ে তাকে ধরেছে। হুমায়রার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শীতল কণ্ঠে হেমন্ত বলল, আহ, শান্তি। বুঝলে হুমায়রা, আমি অনেক শান্তি পাচ্ছি। তুমি পাচ্ছ? বহু প্রতীক্ষার ফল তুমি। আবারও বলছি, তোমাকে আমি বড্ড বেশি ভালোবাসি। ভালোবেসে ঘরের বউ করে এনেছি। আমার সবটুকু দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করব। আগলে রাখবো সব অশুভ থেকে। জীবনের প্রথম অনুভূতি তুমি। তুমি কি আমাকে ভালোবাসো হুমায়রা পাখি? হুমায়রা মুগ্ধতার সাথে হেমন্তের বলা প্রতিটা মূল্যবান বাক্যবায় শ্রবণ করছিল। নেত্র যুগল হতে অশ্রুকণা গড়িয়ে পড়ে। এত সুখ তার মতো সাধারণ মানবীর জন্য আল্লাহ তাআলা রেখেছিল। ইহা কি আদৌ বিশ্বাসযোগ্য? কি হলো পাখি, কথা বলবে না?
আজও মুখ ফিরিয়ে নেবে? হঠাৎ হুমায়রা শব্দ করে কেঁদে ওঠে। হেমন্ত চমকে ওঠে। ব্যস্ত কণ্ঠে শুধায়, কি হয়েছে হুমায়রা? কষ্ট হচ্ছে বলো? বাড়ির কথা মনে পড়ছে? না। তবে কাঁদছো কেন? তুমি জেনে রাখো, তোমার চোখের ওই পানিসম মুক্তদানা গড়িয়ে চিবুকে পড়ার আগেই আমার বক্ষস্থলে অদৃশ্য রক্তক্ষর্ণ হয়। তোমার অশ্রুসিক্ত নয়ন আমি সহ্য করতে পারি না। এত সুখ আমার কপালে সহ্য হবে তো? একটা মেয়ে কি চাই জীবনে? মনের মতো একজন জীবনসঙ্গী হোক। সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার আপনি। আপনাকে ভালো না বেসে যাব কোথায়? শুনে রাখুন ভয়ঙ্কর ও সুদর্শন যুবক, আপনাতে এই যুবতী কবেই আবদ্ধ হয়ে গেছে। আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি আমি। সারা জীবন এভাবেই ভালোবেসে যান প্রিয়। হেমন্ত যেন বহু কাঙ্ক্ষিত কথাগুলো বহু প্রতীক্ষার পর শুনতে পেল। যেন তার অবচেতন মন এটাই চাইছিল। ফুকপুক হৃৎপিণ্ড যেন শান্ত শীতল হল। আহ, এই যেন বড় প্রাপ্তি। নেত্র যুগল হতে দুফোঁটা অস্ত্র গড়িয়ে চিবুক স্পর্শ করেছে। পুরুষ মানুষ সহজে কাঁদে না। অতি কষ্টে নতুবা অতি সুখে তারা কাঁদে। হেমন্তেরও আজ অনেক খুশির দিন। খুশির প্রহর। আবেগাপ্লুত কণ্ঠে বলল, ভালোবাসি প্রিয়। ভালোবাসি। বুকে আসো তো। হুমায়রা নিঃসংকোচে প্রিয়তর বুকে মাথা রাখে। হেমন্ত পরম মমতায় আগলে নেয়। যেন চৈত্রের খাখা রৌদ্রে ফেটে চৌচির হয়ে যাওয়া মাথাটা বৃষ্টির ছিটে লাগলে যেমন প্রাণ ফিরে পাই, তেমনি হেমন্তের হৃৎপিণ্ড যেন দারুণ শীতলতা অনুভব করছে। হুমায়রা। হুম। আজ ভরা জোছনা। বেকনিতে যাবে জোছনা বিলাস করতে? পরে। আগে আমার মানুষটার বুক থেকে শান্তি সুখ কুড়িয়ে নেয়। তারপর। তাই হোক। প্রাপ্তি বুঝেন? বহু চেষ্টা সাধনার পর যখন কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায় সেটাই প্রাপ্তি। আমার প্রাপ্তি তো তুমি। সত্যি? পৃথিবীতে যত সত্য আছে তার মধ্যে এটাও সত্য। আমার পরম পাওয়া তুমি। মহান আল্লাহ তাআলার নিকট কোটি শুকরিয়া। শুকরিয়া। আমার মহান প্রাপ্তি তো আপনি। আপনি আমার প্রাপ্তি। ভালোবাসি প্রিয়। ভালোবাসি। ভালোবাসি আমার প্রিয়তমা। সমাপ্ত।